আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিএসি ডিপার্টমেন্টের ব্যাচমেট। আজকে আমরা আমাদের সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য টেকনিক্স অফ ইন্টিগ্রেশনের পরবর্তী যে নতুন অংশটা আছে আমাদের 12.4, সেই 12.4-এর আজকে আমরা ম্যাথটা শুরু করব এবং ক্লাসগুলো দেখব, কেউ আমরা এই অঙ্কগুলো করব পরীক্ষার জন্য। ম্যাম যেগুলো আমাদের দাগেই দিয়েছিল। তো আজকে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার লেকচার। গত ক্লাসে আমরা 1 নাম্বার লেকচার শুরু করেছি, আজকে আমাদের এটার দ্বিতীয় লেকচার। তো দেখো, আমাদের 12 নম্বর যে অঙ্কটা সেটা বলতেছে ইন্টিগ্রাল সাইন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস টেন ইনভার্স এক্স হোল স্কোয়ার, এটার মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমরা এই অঙ্কটা প্রথমে তুলবো। এখানে আমাদের কিছু ধরতে হবে। হ্যাঁ, এখানে একটু বড় বড় রাশি, তো এখানে ধরতে হবে, ধরে বের করতে হবে। যেমন জেড ধরতে হয়, আমরা জানি একটা রাশিকে ধরলে আরেকটা রাশি পাওয়া যায়। তো আমরা এটা পরে করব, আপাতত একটু আমরা সিম্পলিফাই করি, একটু সাজাই আর কি অঙ্কটাকে। প্রথমে লিখবো গিভেন যা দেওয়া আছে। মনোযোগ দিও, যদি বুঝতে সমস্যা আমাকে জানাও। প্রথমে আমরা লিখবো গিভেন যা দেওয়া আছে। আচ্ছা সরি, এখানে একটা বিষয় আমি তোমাদের বলি, একটা থিওরি নিয়ে আলোচনা করতে হবে। এই থিওরিটা নিয়ে আলোচনা করে দেন আমি তোমাদের অঙ্কটা সাজায় বলতেছি। দেখো, এক্সাম্পল 12-র মধ্যে যে থিওরিটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে ঠিক এইরকম। মানে আমাদের 12, 13 আর হচ্ছে গিয়ে 14, 3টা অঙ্ক আমাদের করতে হবে। তো এই 3টা অঙ্কের মধ্যে এই সূত্রটাই আমাদের কাজে লাগবে। দেখো আমি বুঝা দিই। প্রথমে ইন্টিগ্রাল সাইন থাকবে, উপরে থাকবে সবসময় 1, আর নিচে হবে বর্গমূল সাইন। বর্গমূল সাইন লেখার পরে প্রথমে আমাদের ধ্রুবক হবে এবং এর উপর একটা স্কোয়ার থাকবে। সূত্রে মাইনাস হবে, অলওয়েজ খেয়াল রাখবে, এখানে সূত্রে মাইনাস হবে। এরপরে হবে চলক, চলকের উপর আবার স্কোয়ার হবে। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের এখানে একটা ভগ্নাংশ ছিল, গত ক্লাসে একটা ভগ্নাংশ ছিল যেখানে আমাদের প্রথমে ছিল চলক স্কোয়ার, পরে ছিল ধ্রুবক স্কোয়ার। এখানে উল্টাটা, অর্থাৎ প্রথমে ধ্রুবক স্কোয়ার, পরে থাকবে কি চলক স্কোয়ার, আর মাঝখানটা কি হবে মাইনাস হবে। আর অবশ্যই একটা কি থাকবে, বর্গমূল সাইন থাকবে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের এরপরে থাকবে ডি চলক। ডি চলক বলতে কি, এখানে যে চলক ব্যবহার করা হবে এখানে সেটাই থাকবে। এই ফরম্যাটের যত অঙ্ক আসবে সবসময় উত্তর হবে সাইন ইনভার্স। আর গত ক্লাসে ছিল টেন ইনভার্স, খেয়াল রাখবা। হ্যাঁ, আজকে যতগুলো অঙ্ক করবো আমরা 12, 13, 14, প্রতিটা অঙ্কের মধ্যেই উত্তর হবে সাইন ইনভার্স। তো সাইন ইনভার্স চলক বাই ধ্রুবক। চলক হচ্ছে এখানে যেটা থাকবে সেটা লিখে দিব, আর ধ্রুবক হচ্ছে এর সামনে যেটা থাকবে লিখে দিব, আর প্লাস সি হচ্ছে ইন্টিগ্রাল এর সাইন। এখন এটা হচ্ছে মেইন ফরম্যাট, যে কোনো অঙ্কে ক্যালকুলেশন করার জন্য এই ফরম্যাট আমরা সাজাতে পারি। এখন এই ফরম্যাট অনুযায়ী আমরা যে সূত্রটা এখন দেখবো এটা হচ্ছে মেইন সূত্র। মানে এটা মনে রাখবো আর কি, এই ফরম্যাটটা আমরা ইউজ করব। ইন্টিগ্রাল সাইন 1 বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ডিএক্স। আমি আরও বলতেছি, ইন্টিগ্রাল সাইন 1 বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, যেখানে আমাদের সূত্রের ফরম্যাট অনুযায়ী 1 আছে উপরে, নিচে আছে বর্গমূল সাইন, আর এখানে ধ্রুবকের জায়গা হবে এ। এই যে দেখো লিখছি না ধ্রুবক, ধ্রুবক হচ্ছে এখানে এ। ধ্রুবকের উপর স্কোয়ার থাকবে, যেহেতু এখানে আছে স্কোয়ার, সূত্রে মাইনাস ছিল মাইনাস রইল। আর চলক এখানে আমাদের এক্স হিসাবে কাজ করতেছে, চলকের উপর স্কোয়ার ছিল দেখে এখানে স্কোয়ার। আর আমাদের ডি এর পরে চলকের সাইন হবে, ডি এর পরে চলক যেহেতু আমরা এক্স ধরছি, তো এখানে সাইন হলো এক্স, মানে ডিএক্স। অর্থাৎ এই হচ্ছে আমার সেই সূত্র থেকে আসা ফর্মুলা, ইন্টিগ্রাল সাইন 1 বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা থেকে লেখা যায় সাইন ইনভার্স এক্স বাই এ। ডাইরেক্ট মুখস্থ করো, সাইন ইনভার্স এক্স বাই এ। আমরা সবসময় এটা মনে রাখবো, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। এটা মনে করে দেন আমরা অঙ্কের ফরম্যাটটা সাজাবো বা উত্তরটা লিখবো। তো এরকম আকারে থাকলেই আমরা লিখবো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা 12, 13, 14 3টা অঙ্ক করার জন্য। আমাকে একটু জানাও এই এতটুকু কথা যেগুলো বললাম মোটামুটি বুঝতে পারলা কিনা। যা সূত্র মুখস্থ করতে হবে, এছাড়া কিছু না। বুঝতে পেরেছো? বাকিরা একটু রেসপন্স করবা। ভয়েসে কথা যারা বলো ভয়েসে বলবা, যারা বলো না চ্যাট বক্সে বলবা, একটু দ্রুত বলবা। আচ্ছা, আবার একটু বলতেছি, একটা বিষয় খেয়াল রাখবা শামিম, আমাদের সবসময় এখানে ভগ্নাংশ থাকবে, অলওয়েজ থাকবে ভগ্নাংশ। উপরে থাকবে সবসময় 1, আর নিচে থাকবে একটা বর্গমূল সাইন। ঠিক আছে, কথা ক্লিয়ার? এতটুকু খেয়াল রাখবা, সবসময় একটা থাকবে কি ভগ্নাংশ, উপরে থাকবে 1, নিচে থাকবে বর্গমূল সাইন। ওকে, এতটুকু ক্লিয়ার শামিম? প্রথমে থাকবে ধ্রুবক, পরে থাকবে চলক। প্রথমে ধ্রুবক, পরে চলক। ধ্রুবক বলতে এ বি সি, এগুলো ধ্রুবক। আর চলক বলতে এক্স ওয়াই জেড। প্রথমে ধ্রুবক, পরে চলক, আর মাঝখানে মাইনাস। এটা হচ্ছে সূত্রের নিয়ম। কথা বুঝছো? এরপরে ধ্রুবকের স্কোয়ার হবে, চলকের স্কোয়ার হবে।
শেষ। এরকম থাকলেই আমাদের সাইন ইনভার্স, প্রথমে ধ্রুবক পরে চলক থাকলেই সাইন ইনভার্স, উপরে যাবে চলক নিচে যাবে ধ্রুবক, এক্স বাই এ, এক্স বলতে এইটা ও আর এ বলতে এইটা, শেষ। এই হচ্ছে ফর্মুলা, বুঝছো এবার? ওকে, এবার চলো আমরা অঙ্কটা শুরু করি। এটা আমাদের সূত্র ফরম্যাট বোঝানো। এবার অঙ্ক যা দেওয়া আছে আমরা তুলবো। হ্যাঁ, গিভেন আমাদের অঙ্কের মধ্যে যে ফরম্যাট লেখা আছে লিখে দিব। ইন্টিগ্রাল সাইন 1/1 + x স্কয়ার √1 - 10 ইনভার্স x হোল স্কয়ার dx। এইটা একটু বড় বড় লাগে, বুঝছো? এটা একটু দেখতে একটু অন্যরকম লাগে, তো এটাকে সিম্পলিফাই করতে হবে। তো আমরা এটা সিম্পলিফাই করার জন্য যে কাজটা করব, সাজাবো আর কি। হ্যাঁ, আমরা এখানে যে কাজটা করব, এই যে 1/1 + x স্কয়ার যেটা আছে এটা dx এর সাথে নিয়ে যাব। একটু বিষয়টা খেয়াল রেখো। এটা কেন করতেছি, মানে অঙ্কটা বোঝার জন্য বা সহজে আমাদের মিলবে এই জন্য। জাস্ট মনে রাখবা এই অঙ্কগুলো সাজাইতে হয়। ইন্টিগ্রাল সাইন দিব, উপরে 1 ছিল 1 লিখবো, আর এই যে 1 + x স্কয়ার ছিল এটা তো নিচে ছিল, তো 1/1 + x স্কয়ার লিখলাম আর dx এর মতো dx লিখে দিলাম। যা সাজাইছে আর কিছু করিনি। এতটুকু বুঝছো কিনা আমাকে জানো। আর নিচে কি হবে একটু পরে বলতেছি। এতটুকু বুঝছো তো? যা সাজাইলাম আর কি, এটাকে ডান দিকে আনলাম, এটার সাথে রাখলাম। একটু দ্রুত বলো, বুঝছো সবাই? কুইক রেসপন্স। আচ্ছা, ওকে। এবার কথা হচ্ছে এখানে একটা রাশিকে ধরতে হবে। আমরা এই যে ভেতরে যেটা আছে না, এই যে স্কোয়ারের নিচে যেটা আছে এটাকে আমরা ধরবো। বর্গমূল সাইনের ভেতরে যেটা আছে tan ইনভার্স x, tan ইনভার্স x কে ধরলে 1/1 + x স্কয়ার আসে। আমরা কিন্তু যে পড়ছিলাম মেথড অফ সাবস্টিটিউশন, একটাকে ধরলে আরেকটা যদি পাওয়া যায় তাহলে আমাকে সেটাকে z ধরতে হয়। আমরা যদি 1 + x স্কয়ারকে z ধরি তাহলে tan ইনভার্স x পাবো না, কিন্তু tan ইনভার্স x কে z ধরলে এটাকে অন্তরীকরণ করলে এইটা পাবো। এই জন্য আমরা ধরবো কি, এই জন্য আমরা ধরবো z = tan ইনভার্স x। এই অঙ্কের মধ্যে এখন ধরে কাজ করতে হবে। এই tan ইনভার্স x কে আমরা z ধরবো। কেন? কারণ আমরা জানি tan ইনভার্স x এর অন্তরীকরণ পড়ছিলাম, অনেক আগে পড়ছিলাম 1/1 + x স্কয়ার। এর জন্য tan ইনভার্স x কে z ধরবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। শামিম, এই কথাটা খেয়াল রাখবা যে এখানে tan ইনভার্স x এর সূত্র আছে অন্তরীকরণে। এই সূত্র কি তোমার জানা আছে? tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে 1/1 + x স্কয়ার হয়। মনে আছে সূত্রটার কথা? এই জন্য আমরা এখানে tan ইনভার্স x কে z ধরতেছি। এখন z ধরে কি করতে হয়? দুই পাশে ইন্টিগ্রাল সাইন লিখতে হয়, ডিফারেন্সিয়েশন লিখতে হয়। বাম পাশে ddz অফ z, ডান পাশে ddx অফ x। এটি আমরা জানি, যেহেতু এখানে z ছিল দেখা dz, এখানে x ছিল দেখা dx। এবার এটার উত্তর কত হবে? এটা তো হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। ddz অফ z এর উত্তরটা কত হবে কে বলতে পারবা? আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছি, বলো তো একজন। ddz অফ z এর উত্তর কত হবে মেথড অফ সাবস্টিটিউশন করলে? দ্রুত রেসপন্স করলে ভালো হয়, সময় কম আমাদের। ভেরি গুড, dz। হ্যাঁ, dz। আর এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে, হ্যাঁ থ্যাংক ইউ দীপ্তি, 1/1 + x স্কয়ার, কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন দেখা dx আবার গুণ করতে হবে। দেখো তাহলে কিন্তু ফাইনালি আমরা একটা রেজাল্ট পাইলাম, dz = 1/1 + x স্কয়ার আর dx গুণ হইল, শেষ। তার মানে dz এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, বা এইটা থাকলে dz লিখতে পারি। ওকে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার বুঝছো। এবার অঙ্কটা খুবই সহজ হয়ে গেল। দেখো আমরা জাস্ট যে কাজটা করব, আমরা জাস্ট এই tan ইনভার্স x এর পরিবর্তে z লিখে দিব। দেখো 1/√এর মতো রুট, আর এখানে 1 তো ভেতরে ছিল, এই 1 এর উপর স্কয়ার দেওয়া যায়, কোনো সমস্যা নাই, মাইনাসের মতো মাইনাস। tan ইনভার্স x এর পরিবর্তে z লিখছি, আর ওই যে স্কয়ার ছিল যেখানে, এইখানে যার z এর উপর স্কয়ার হইল। আর এই যে রাশিটা আছে না 1/1 + x স্কয়ার dx, এ দেখো মিলে গেছে কিন্তু 1/1 + x স্কয়ার dx। এইটার পরিবর্তে কি লেখা যাবে? dz লেখা যাবে। এখন আমরা পরবর্তী লাইনে এই কাজটা করে দিই, এইখানে যা আছে তা লিখে দিলাম, জাস্ট এই রাশির পরিবর্তে লিখে দিলাম dz। কেন? এই কারণে এখানে আমরা পেয়ে গেছি মানটা dz, এই জন্য dz লিখে দিলাম। সবাই কি এই লাইনটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও প্লিজ। এই লাইনটা বুঝছো? এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, আচ্ছা, তাহলে যদি কোনো যা কনফিউজ থাকে জানাবেন। এখন দেখেন এইখানে ইন্টিগ্রাল সাইন আর হচ্ছে dz, এটা হচ্ছে চিহ্ন। 1/√, এইটাকে, এই 1টা একটা ধ্রুবক, এটাকে a ধরো, z হচ্ছে এখানে চলক x ধরো।
তাহলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওই যে মিলে মেবি, এই যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হবে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। এবার দেখো সূত্রের মতো সাইন ইনভার্স হইল, এক্স বলতে কারে ধরছিলাম, জেড রে এক্স ধরছিলাম, তাহলে জেড, আর এ বলতে কারে ধরছিলাম, এ বলতে হচ্ছে শুধু ওয়ান, শুধু ওয়ান, এটা এ, তাহলে সাইন ইনভার্স জেড বাই ওয়ান প্লাস সি। এই যে সূত্র যে ডেভেলপ করলাম, বুঝতে পারছেন সবাই? এতটুকু দেখেন তো। শামিম বইল একটু বুঝতে পারলা কিনা, জাস্ট এই অংশটা সাইন ইনভার্স এক্স বাই এ, জাস্ট জেডটাকে এক্স ধরছি, আর এ তো হচ্ছে ওয়ান, প্রথমে যেটা থাকবে সেটা এ, পরে যেটা থাকবে এটাকে এক্স ধরবো। শামিম তোমাকে জানাও প্লিজ। মানটাকে ডিস্ট্রিবিউট করা রাইট, বুঝি না কি বললা? ওটাতে মান বসানো হয়েছে না, মানে যেটা আমরা ধরছি ওইটাই তো এখানে বসানো হয়েছে, রিপ্লেস। হ্যাঁ, যেটা ধরছি ওটা রিপ্লেস করে বসানো হয়েছে আর কি। তুমি এই ফর্মেটে জাস্ট দেখো, এই অংশটা জাস্ট এটাকে এ ধরবো আর এটাকে ধরবো এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, জেড বাই এ। এখন ওয়ান দিয়ে ভাগ করলে তো জেডই থাকবে, তাই সাইন ইনভার্স জেড প্লাস সি, নিচে ওয়ান লাগলে সমস্যা নাই। উত্তরটা এখানেই হওয়ার কথা ছিল, তবে জেডের মান বসা দিব, জেডের মান কত, ও যে ধরছিলাম টেন ইনভার্স এক্স। লাস্ট অফ অল উত্তরটা হবে সাইন ইনভার্স ইন্টু জেডের মান টেন ইনভার্স এক্স প্লাস সি। মানে এখানেই রেজাল্টটা হয়ে যায়, কিন্তু জেডের মানটা তো আমরা লিখে দিব, কারণ জেড তো ধরছি অন্য কিছু, এই জন্য জেডের পরিবর্তে টেন ইনভার্স এক্স লিখছি, আর সব সেম থাকবে, এটাই রেজাল্ট। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। ক্লাসে বাকিরা যারা আসো সবার নাম তো আমি বলতেছি না, তারপর বলি আদনান, সামি, দীপ্তি, শামিম, ফাইন্যান্স, আরাফাত, সাবিহা, সাদমান, সিয়াম। সিয়াম একটু লেট হয়েছে বা একটু মিসিং হয়েছিল। বুঝতে পারছো তো ওভারঅল অঙ্কটা কি কাজ করলাম, কোনটার পর কোনটা করলাম? বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, শামিম কোনো কনফিউজ আছে কি? শামিম থাকলে বলতে পারেন। না ভাই, আমার ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে 12 নাম্বার শেষ, এবার চলে যাচ্ছে 13 নাম্বার। দীপ্তি যদি থাকে কোনো কনফিউজ বইলো, সাবিহা বইলো। আসলে সবার নাম তো বকবক করা যায় না, কারণ আমার সময় কম, জাস্ট খেয়াল রাখতে হবে। এবার একটা ডিফিকাল্ট অঙ্ক, চলেন শুরু করি। যদি পরীক্ষা দেয় ম্যাডাম, মনে হচ্ছে যদি অঙ্কটা দিয়ে দেয় আর কি। ওকে, এক্সাম্পল 13 কি বলতেছে, রুট এক্স বাই রুট ওভার অফ এ কিউব মাইনাস এক্স কিউব ডিএক্স এর মান নির্ণয় করো। ঝামেলা আছে এই অঙ্কের মধ্যে। ঝামেলা কি, আমাদের সবসময় থাকতে হবে স্কোয়ার, কিন্তু এখানে আছে কিউব, এটা তো ঝামেলা। তো এখন কিউবকে স্কোয়ার বানাবা কীভাবে, এটা বোঝার জন্যই আমি একটা ফর্মেট তোমাদের রাফে দেখাই, কিউবকে স্কোয়ার কীভাবে বানানো যায়। ঠিক আছে, আমি একটু দেখাই, জাস্ট ওয়েট করো। একটা বিষয় চিন্তা করো, আমি জাস্ট একটু তোমাদের দেখাই, একটু মনোযোগ দিলে বুঝবা। সাপোজ আমরা তো জানি, সাপোজ এটা হচ্ছে তোমার একটা রাশি এ, এর উপরে আমরা কিউব লিখলাম। হ্যাঁ, এখন আমরা কি এই কাজটা করতে পারি? দেখো তো, যে এর মতো এ থাকবে আর কিউবের মতো কিউব থাকবে। দেখো আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি কিনা, যে তোমার এখানে 2/2, এটা কি লেখা যায়? একটু দেখো তো ব্যাপারটা বুঝো কিনা। জাস্ট 2/2 মানে কি, কারাকারি তো 1ই হবে, মানে কি এটা লিখলাম আর কি, মানে এটা বোঝানোর জন্য যে 3 সাথে 1 গুণ অবস্থায় আছে ধরলাম আর কি। তাহলে 3 একে 3, তো 2/2 মানে তো 1 হয়, একই তো, গুণ টুন করলে আগের মতোই তো পাওয়া যাবে, তাই না? এই ব্যাপারটা কি বুঝছো? তোমাকে জানাইও, সবাইকে বুঝছো ব্যাপারটা? জাস্ট আমি 2/2 লিখলাম, কথা বলতে হবে প্লিজ। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে এর মতো এ লিখবা, 3 মতো 3 লিখবা। আমি একটু আরেকটু সিম্পলিফাই করি। এবার 2/2 কে কি আমরা লিখতে পারি না, যে 1/2 ইন্টু 2, দেখো 1/2 ইন্টু 2 লেখা যায়। ঠিক আছে, জাস্ট এই 2টা ডান পাশে আনছি, আর এই 3 উপরে চলে যাবে, 3 আর 1 গুণ হবে উপরে। তাহলে লাস্ট অফ অল আমরা যদি কাজটা করি, দেখা যাবে এ এর মতো থাকবে, উপরে যাবে 3, দেখো উপরে যাবে 3, নিচে যাবে 2, আর ডান পাশে তো 2 গুণ অবস্থায় আছে রইল। এই সিরিয়াল মতো চেঞ্জগুলো যে করছি, বুঝতে পারছেন? এতটুকু দেখেন, বুঝছেন কিনা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন এই জিনিসটাকে যে কাজটা করা যায়, দেখো এটা বিষয় খেয়াল রাখবা, এটার উপর এটা পাওয়ার,
আবার এটা আবার গুণ অবস্থা আছে। এরকম থাকলে একটা কাজ করা যায়, একটা ব্র্যাকেটের খেলা খেলানো যায়। প্রথমে a লিখবেন আর 3/2 যেটা আছে লিখে দিবেন, 3/2 লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই পুরোটাকে একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পর এই যে 2টা ছিল না, এই 2টা এইভাবে দিতে পারবেন। এটা করা যায়। এটা আমাদের একটা সূচকের নিয়ম, যে এটাকে বলা হয় পাওয়ারের উপর পাওয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার গুণ করা যায়। এটা হচ্ছে নিয়ম আর কি, সূচকের নিয়ম। আমরা জানি ক্লাস 6, 7, 8, 9, 10 থেকে পড়ে আসি যে পাওয়ারের উপর পাওয়ার লিখলে পাওয়ার গুণ করা যায়। তো আমাদের এটা ছিল আগের লাইন, এটা থেকে আমরা এই লাইনটা কনভার্ট করছি। দেখেন তো মনে পড়ে কিনা ব্যাপারগুলো, মনে পড়তেছে? জাস্ট পাওয়ার গুণ হবে, আর কাটাকাটি করলে তো এর উপরে কিউবই হবে, ওই যে আগেরটাই। রিভার্স করলে যা আসবে তাই আসবে আর কি। কথা ক্লিয়ার? জাস্ট এটাকে রিভার্স করে দিলেই আমার আগের মানটা পাওয়া যাবে। বুঝছো না ব্যাপারটা? সাজালাম কীভাবে, মানে সূত্রটা মিলানোর জন্য আর কাজটা করলাম। আর কি কিছু বুঝাইতে হবে নাকি আমি সামনে যাব? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা গেল। জাস্ট এইভাবে লিখতে পারবো যে a কিউবকে লেখা যায় a⁴ হোল স্কোয়ার। শেষ। এই কাজটা আমরা এখন করব দুই জায়গাতে। আমাদের এখানে এর উপরে আছে কিউব, আবার এক্স এর উপরে আছে কিউব, এই জন্য এই দুই জায়গাতে আমরা যাব। তারপরও বলি, যদি কনফিউজ থাকে আমাকে বলবেন, ঠিক আছে? একজনে দুইজনে তো যদি কথা বলেন তাহলে বুঝতে সমস্যা। সবারই রেসপন্স উচিত, কারণ সবারই তো জানতে হবে। কনফিউজ থাকলে বলবেন, সমস্যা নেই। তো a কিউবরে লিখবো a⁴ হোল স্কোয়ার, এক্স কিউবরে সেম কাজ করে দিব। অর্থাৎ পরবর্তী লাইনে আমরা যে কাজটা করতেছি, উপরে কিন্তু রুট এক্স ছিল, ইন্টিগ্রাল সাইন যা ছিল তাই রুট ছিল। আর a কিউবরে লিখলাম a⁴ হোল স্কোয়ার মাইনাস এক্স কিউবকে লিখলাম x⁴ হোল স্কোয়ার dx এর মতো dx। কমপ্লিট। এই লাইনগুলোতে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করি কোনো প্রশ্ন নাই। এবার আমরা ধরবো, আমরা কারে ধরবো? এই যে চলক রে ধরবো। চলক, এখানে একটা ধ্রুবক চলক ধরবো x⁴, এটাকে z ধরবো। আমরা বলছিলাম ধরবো কারে? যারে ধরলে আরেকটা পাওয়া যায়। এখন এই অঙ্কের মধ্যে এটাকে ধরলে এইটা আমরা পাবো। কেমনে পাবো একটু পর দেখাচ্ছি। আমরা ধরবো z x⁴/2। চলো শুরু করি। ধরি z x⁴/2। দুই পাশে এই ডিফারেন্সিয়েশন সাইন নিয়ে আসো, ddz অফ z ddx অফ x⁴/2। এটা তো হবে dz, আমরা সবাই জানি। এখন x⁴n এর সূত্র যদি অ্যাপ্লাই করি, দেখেন তাহলে কি হয়। nটা চলে আসবে সামনে, 3/2n। x⁴n থেকে 1 বিয়োগ হবে, 3/2 - 1। আর dxটা কেন হইলো? মেথড অফ সাবস্টিটিউশনের জন্য। লাইনটা বুঝছেন সবাই? দ্রুত বলেন, সময় কম। এটা বুঝছেন এতটুকু? ওকে, থ্যাংক ইউ। এভাবে লসাগু 3/2 - যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? দেখেন, এটা ইজিলি বোঝা যাবে। সব ঠিক থাকবে, জাস্ট লসাগু হবে উপর নিচে 2, উপরে 3 - 2, আর সব সেম থাকবে। এরপরে আমাদের পরবর্তীতে জাস্ট যেটা আমরা পাবো, dz = 3/2 x⁴, এখানে 1 হবে নিচে, নিচে হবে 2, x⁴ 1/2 dx। আর কোনো কিছুর উপর 1/2 মানে রুট, কোনো কিছুর উপর 1/2 মানে কি? রুট। তাহলে লিখতে পারি লাস্ট অফ অল। আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখবা, আমি এটা সাজাইছি আর কি। আমাদের এখানে 3/2 হচ্ছে এ পাশে ছিল, যদি এটা অপর পাশে চলে যায় ভাগ হবে, ভাগ হয়ে উল্টায় যাবে। আবার উল্টায় গেলে ভগ্নাংশের লব যাবে হরে, হর যাবে লব। একটু ডাইরেক্ট করছে আর কি। এ পাশে 3/2 ছিল, এটা যদি বাম পাশে যায় উল্টায় যায় আর কি, 2/3 হয়। তাই 2/3 dz। আর এক্সের উপরে হাফ মানে রুট হবে, রুট এক্স, আর ডিএক্স এর মতো ডিএক্স। এই লাইনটা দেখেন বাকিরা বুঝতে পারলেন কিনা? জাস্ট এই কাজটা করছি কেন? প্রমাণের জন্য। এক্সের উপরে পাওয়ার হাফ মানে রুট, কোনো কিছুর উপরে পাওয়ার হাফ মানে রুট, আর এক্স হবে রুটের মধ্যে, আর ডিএক্স এর মতো ডিএক্স। আর এটাকে অপপাশে নিলে উল্টা যাবে, লব যাবে হরে, হর যাবে লবে। শামীম বুঝতে পারছো? শামীম একটু কথা বলো। ওকে, থ্যাংক ইউ। এটা গেল। এ হচ্ছে ব্যাপারটা, যদি কনফিউজ থাকে বলবেন। এবার দেখেন যে রুট এক্স ডিএক্স, আমাদের কিন্তু প্রশ্নে রুট এক্স ছিল, তো রুট এক্স এর সাথে ডিএক্সটা আমরা কাছাকাছি লিখবো, সাজাবো। তাই রুট এক্স ডিএক্স এর পরিবর্তে কি লিখবো? 2/3 dx জেড। ওকে, এবার আমরা জাস্ট রিপ্লেস করে দিই। দেখেন এখন আমরা যে কাজটা করব, আমাদের ওই যে এই x 3/2 কে ধরছিলাম জেড, লিখে দাও।
এই যে এখানে তোমার এ এর মতো থাকবে, ইন্টিগ্রাল সাইন সাইনের মতো থাকবে, উপরে 1 লিখে দিব, এই রুট এক্স ডিএক্সকে পাশাপাশি লিখে দিব, আর এক্স টু দি পাওয়ার 3/2 কে লিখবো জেড, কারণ ধরছিলাম তাকে জেড, আর স্কোয়ার ছিল দেখা স্কোয়ার লিখে দিলাম, ব্যাস কমপ্লিট। এখন জাস্ট রুট এক্স ডিএক্স এর পরিবর্তে কি লেখা যাবে, এই যে দেখেন কোথায় ছিলাম আমরা, লাস্টে তো শিখছিলাম, এই যে রুট এক্স ডিএক্স এর পরিবর্তে কি লিখবো 2/3 রুট জেড, সরি ডিজেড, তাহলে এতটুকুর পরিবর্তে লিখবো কি 2/3 ডিজেড। এবার দেখেন পরবর্তী লাইনে আমরা এই কাজটা করে দিলাম, সবই সেম থাকবে, ইন্টিগ্রাল সাইন 1/a⁴ হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপরে হচ্ছে জাস্ট এতটুকুর পরিবর্তে লিখবো কি 2/3 ডিজেড, জাস্ট এইখান থেকে আমরা এই মানটা নিয়ে আসি। কথা ক্লিয়ার? এতটুকু বুঝছেন? কার কোনো প্রশ্ন আছে এখানে? দ্রুত বলেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা প্রশ্ন নাই, ওকে ঠিক আছে। আচ্ছা সাবিহা, তুমি কি বলছো বুঝো নাই নাকি কোনটা প্রশ্ন নাই, কোনটা আমাকে বলো সাবিহা। বুঝছি, প্রশ্ন নাই কোনো। আচ্ছা ঠিক আছে, রুটটা কই গেল? আচ্ছা রুট কোথায় গেল? আচ্ছা বলি রুট, আচ্ছা স্নেহা দেখো রুটটা কোথায় গেল আমি বলতেছি। এখানে একটা বিষয় খেয়াল করো, ও আচ্ছা সরি আমি কি রুটটা দিতে ভুলে গেছি, দাঁড়াও, সরি, হ্যাঁ আমার তো ভুল হয়েছে, রুটটা দিতে হবে, সরি ফর মিস্টেক। আচ্ছা আচ্ছা সরি, আচ্ছা থ্যাংক ইউ, ভালোটা ইয়া বলছো, রুট আমি দিতে ভুলে গেছি, হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা কি বললা? মানুষ মাত্রই ভুল, মেম যেখানে ভুল করে আমরা স্টুডেন্ট, আমরা এখানে তো কিছুই না, আমাদের ভুল 101 বার হবে। আসলে আমি তো মনে করো অনেক তাড়াহুড়া করে নোটটা করছি, তো আমার আসলে এক্স্যাক্টলি পুরোপুরি নজর নাই যেটা রুট দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালোটা ভুল ধরতে পারছো বা ধরছো, তার মানে আমাদের এখানেও রুট হবে, এখানেও রুট হবে, এখানেও রুট হবে, লাস্টে গিয়া রুট উঠে যাবে যখন আমরা সাইন ইউজ করবো আর কি, হ্যাঁ এই জায়গায় রুট হবে। আসলে আমি দিতে ভুলে গেছি, সরি ফর মিস্টেক, আমার একটু খেয়াল ছিল না, তাড়াহুড়া বুঝছো, আমি তো তাড়াহুড়া লিখছি, কোনটা দিছি না দিছি খেয়াল নাই সম্পূর্ণ। যাক তো বলি স্নেহা, এখানে রুট হবে, এখানে রুট হবে, এখানেও হবে, এখানেও হবে, সবই হবে, জাস্ট আমাদের এই লাইনটা থেকে রুট উঠে যাবে জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে, এরপর আগের মতো সেম। যাক আমি পরে কারেকশন করে দিব নোট যখন ছবি দিব, আপাতত দেখো। থ্যাংক ইউ, ভালোটা প্রশ্ন করছো বা ভালোটা জিনিস দেখাইছো। ওকে, তাহলে এবার আমি জাস্ট রুটটা মনে মনে কল্পনা করো, রুট আছে, রুট ওভার অফ এটাকে এ ধরবা, স্কোয়ারের নিচেরটাকে এ ধরবা, পুরোটাই এ, আর এক্সটা ধরবা জেড, জেডকে এক্স ধরবা, আর এই যে 2/3 আছেন এটাকে সামনে নিয়ে আসবা। আমাদের ইন্টিগ্রেশন করার সময় কোনো সংখ্যা যদি থাকে সেগুলোকে এরিয়ার বাহিরে লিখতে হয় বা ইন্টিগ্রেশনের বাহিরে লিখতে হয়, তাহলে 2/3 বাহিরে লিখতাম, আর এটা যা আছে তা লিখে দিলাম। এবার দেখো 1/√অফ ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার ডিজেড, তাহলে লিখতে পারি কি সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স হবে, সূত্রের মধ্যে কি হবে সাইন ইনভার্স হবে, 2/3 তো যা ছিল তাই, এইটার ক্যালকুলেশন হবে সাইন ইনভার্স, যদিও এখানে বর্গমূল সাইনটা নাই, বর্গমূল সাইন মনে করো আছে মনে মনে, তাহলে হবে সাইন ইনভার্স, চলক হচ্ছে জেড, আর নিচে হবে ধ্রুবক, ধ্রুবকটা কি এই যে স্কোয়ারের ভেতরে যেটা আছে না a⁴/2, এটাকে ধ্রুবক বলা হচ্ছে, তাহলে চলক বাই ধ্রুবক, ধ্রুবক হচ্ছে a⁴/2 প্লাস সি। এই যে এইখান থেকে যে আমরা সূত্র ডেভেলপ করলাম, সবাই দেখেন বুঝছেন কিনা এতটুকু, বুঝতে পারছেন? ওকে, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জেড এর মানটা বসাইতে হবে। জেড এর মান আমরা কত ধরছিলাম x⁴/2, সেই মানটা বসা দাও ডান দিকে, 2/3 সাইন ইনভার্স জেড এর মান x⁴/2, নিচে তো ছিল a⁴/2 প্লাস সি, এটাই উত্তর হয়, তবে একটু সাজাইতে হবে। এখানে উপরের রাশির পাওয়ার যা, নিচের রাশির পাওয়ারটা, দুইটা পাওয়ার সেম দেখা x/a লিখতে পারো, x/a দিয়ে হোল পাওয়ার দিতে পারো 3/2, এটা না লিখলেও সমস্যা নাই, এটার পরে এটা না লিখলেও সমস্যা নেই, তবে লিখলে সুন্দর হয় 2/3 সাইন ইনভার্স x/a হোল 3/2 প্লাস সি, এটাই অ্যান্সার। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন যে বিষয়টা আমি বলি সেটা হচ্ছে গিয়ে, আমাদের তো হচ্ছে ভার্সিটির যে সেমিস্টারের রুটিনটা চেঞ্জ হচ্ছে, তো আগামীকাল আমাদের তো ম্যাথ এক্সাম, তো ম্যাথ এক্সাম তো 10:30টায়,
আমরা যদি 10টার মধ্যে চলে আসি সবাই, ম্যামও থাকবে 10টার মধ্যে, তো আমরা সবাই গিয়ে তখন ম্যামের সাথে আলোচনা করলাম, যেহেতু আমাদের পরীক্ষার পর আমার ভার্সিটির বাস দৌড়াইতে হয়। আমি দেখছো গত পরীক্ষায় আমি পরীক্ষা দিয়েই দিছি দৌড়, তোমাদের সাথে তো কোনো কথাই বলতে পারিনি। একজন বলতেছিল যে কেমন পরীক্ষা হয়েছে, কি দিছো না দিছো, অনেক কিছু বলতেছিল, আমি তো কারো কথা উত্তর না দিয়ে দৌড় মারছি নিচে, কারণ আমার তো বাস ধরতে হয়। তো অনেকে হয়তো বা মনে করতে পারো সিআর বেশি ব্যস্ততা দেখাচ্ছে, তার ভাবসাব বেশি বাইরে গেছে, আমাদের সাথে কথা তেমন বলে না, পরীক্ষা দিয়েই দৌড় মারে। আসলে ব্যাপারটা এটু না, ব্যাপারটা হচ্ছে আমাকে বাস ধরতে হয়। এখন বাস ধরতে হয় বিধায় আমার সিটি এক্সামটা মিস হয়েছে। তোমরা জানো আমি সিটি এক্সাম দিই নাই, 20টা নাম্বারের জন্য আমার অনেকটা আফসোস লাগতেছে, আর আমার অনেকটা খারাপও লেগেছে যে 20 নাম্বার আমি পাই নাই। তো এই জন্য আমি যেটা বলি, এক্সামের পর আমার একদম সময় নাই, আমি যে তোমাদেরকে নিয়ে যাব ম্যামদের সাথে কথা বলতে, সময়টা চেঞ্জ করতে, ডে শিফট থেকে মানে ডে টাইম থেকে মর্নিংয়ে নিয়ে আসতে, তো এক্সামের পরে আমার পক্ষে পসিবল না। তো একটু কষ্ট করে যদি হয় আগামীকাল 10টার মধ্যে সবাই চলে আসো, তাহলে সবাই মিলে যদি যাই আগামীকাল, তাহলে 10টার মধ্যে গিয়ে আমিও থাকতে পারবো, সবাইকে নিয়ে বললে মোটামুটি একটা ভালো বলা যাবে কিছু। আমাদের তো রুম খোলে 10-15 মিনিট পর, তো আমরা যদি ম্যামকে যা 10টার মধ্যে বলতে পারি, আশা করি ম্যাম জিনিসটা জানতে পারবে, সবাই থাকবে, তখন সুবিধা হবে। কিন্তু এই বাকি যে কটা পরীক্ষা আছে, পরীক্ষার পর আমার 5 মিনিট সময় হবে না ম্যামকে যে বলা, কারণ আমাকে বাস ধরতেই হবে দৌড় দিয়ে, বুঝছো? এই জন্য আর কি ব্যাপারটা বলা। আগামীকাল আমরা সবাই চেষ্টা করব 10টার আগে চলে আসতে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, 10টার আগেই আমরা চলে আসব, যাতে 10টার মধ্যে আমরা জানাতে পারি ম্যাডামকে। হয়তোবা আমাদেরকে হয়তোবা ম্যাম বা স্যার যাকে জানাবো, হয়তোবা তারা না করবে যে না আমাদের যে শিডিউল সেই শিডিউল ক্লাস করতে হবে, তারপর আমরা ভ্যালিড রিজন দেখাবো, সবাই বলবো যে আমাদের প্রত্যেকেরই সমস্যা হবে, আমরা পারবো না ওই সময়টা ক্লাস করতে, আমাদের চেঞ্জ করতেই হবে। বা আমাদের দিক থেকে আমরা একটু চেষ্টা করবো একটু কঠোরভাবে বলার জন্য যে আমাদেরকে শিডিউল চেঞ্জ করলে হবে না, বা আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে। আমরা তো চাই ক্লাসগুলো নিয়মিত করতে, তো দুপুরে দিয়ে ক্লাস হলে আমরা ক্লাস অনেকে নিয়মিত করতে পারবো না, তো ক্লাস করতে না পারলে তো আমরা আমাদের যে মার্কগুলো সেটা অনেকটা কমে যাবে, অ্যাটেন্ডেন্সের মার্ক, ক্লাসও বুঝতে পারবো না, অনেক সময় পিডিএফ দেখে তো সব পড়া যাবে না। তো আমাদের এই বিষয়গুলো সব তুলে ধরতে হবে স্যার ম্যাডামদের কাছে, যাতে করে তারা বুঝে যে হ্যাঁ আসলে দুপুরের টাইমটা অনেকের সমস্যা হবে, সকালের দিকে নিয়ে আসতে পারলে ভালো হয়। আমরা আমাদের দিক থেকে সবাই যদি নিজ থেকে বলি, শুধু একজনের উপর ডিপেন্ডেন্ট না থাকি, সাপোজ যদি আমার উপর বলো যে তুমি বলো আমরা আসি, এটা না, সবাইকে বলতে হবে, আমি তো থাকবোই, আমার তো হচ্ছে তোমাদেরকে নিয়ে যাওয়া সবাইকে, যেহেতু আমি তোমাদের এখানে একটা দায়িত্বের মধ্যে আসি, তো আমার ব্যাপারটা হচ্ছে যে আমি সবাইকে নিয়ে যাবো একসাথে, যে হ্যাঁ সবাই তোমরা একসাথে আসো। কিন্তু কথা বলার সময় সবাইকে কথা বলতে হবে, শুধু আমি বললে তো হবে না, আমি বললে হয়তো বা বলবে যে ভাই হ্যাঁ আমার একটা কথা ছিল ইমরান ভাই, বলো। যেহেতু ইস্যুটা ক্রিয়েট হয়েছে মেয়েদের সেফটি নিয়ে, ওরা হচ্ছে লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে, যেতে একটু প্রবলেম হবে, তো আমাদের উচিত ছেলে মেয়ে সবাই এই জিনিসটা নিয়ে কথা বলা, মানে এটাকে মেজর রিজন হিসেবে দেওয়া মেমের কাছে। ভেরি গুড, এটাও ভালো। তারপরে বাদ বাকি যাদের যে ইস্যু আছে ওটা বললো, এটাকে সবার সাপোর্ট করা উচিত। হ্যাঁ, এটা অবশ্য দিলে অবশ্য রিজনটা ভ্যালিড হবে, ম্যাডামরা বুঝতে পারবে যে হ্যাঁ রাত্রির দিকে মানে বাসায় যেতে দেরি হবে, রাত হয়ে যাবে অনেক সময়, বা জাম টাম পড়বে বিকালের সময়, তো বাসায় যেতে লেট হয়ে যাবে, রাত্রে দেরি হয়ে যাবে, এটা বললে সেটা অনেকটা ভালো প্রায়োরিটি পাবে আমাদের যে ইয়াটা কমপ্লেন বলতে অ্যাপ্লিকেশন আর কি। এইটা আমরা সবাই মিলে বলতে হবে, আর যার যার ইন্ডিভিজুয়ালি যদি কোনো প্রবলেম থাকে ওটা আলাদা বলবে, বাট এটাকে সবাই সাপোর্ট দিতে হবে একটা ইস্যুকে, তাহলে ম্যাম হয়তো বা কনসার্নিং করবে আর কি জিনিসটা। হ্যাঁ, ভালো একটা বিষয় বলছো। হ্যাঁ, আমরা প্রথমত এটা বলবো যে আমাদের দুপুর টাইমটা ক্লাস হলে আমরা অনেকেই ক্লাসে উপস্থিত থাকতে পারবো না, আমাদের দুপুর টাইমটা নিয়ে সমস্যা হবে, আর ছুটির পরে দেখা যাবে আমাদের বাসায় যেতে মেয়েদের পক্ষে একটু সময় লাগবে, বা সময় হয়ে যাবে, রাত্রে হয়ে যাবে, দেন এটা হচ্ছে মূল রিজন থাকবে আমাদের কথা বলার। এটা রিজন থাকার পর দেন আমরা ইন্ডিভিজুয়ালি বলবো যে হ্যাঁ ম্যাডাম আমাদের একটু আমারও সমস্যা হবে, দুপুরে আমারও প্রবলেম হবে, দেন ইন্ডিভিজুয়ালি আমরা ম্যাডামকে বলবো আমাদের সমস্যাগুলো। আশা করি সেক্ষেত্রে উপকার হবে, বা আমাদের অ্যাপ্লিকেশন। আরেকটা জিনিস ভাই, এটা তো প্রাইভেট ইউনিভার্সিটি, তো এদের রুলস রেগুলেশন এর বাইরে এরা ম্যাক্সিমাম টাইম যাবে না। সো আমরা আরেকটা জিনিস করতে পারি, এটা হচ্ছে মানে এডিশনাল হিসেবে নিতে পারে আর কি, যদি না হয় যে এরকম যদি হয় ম্যাম, তাহলে আমাদের হচ্ছে 80% স্টুডেন্ট হচ্ছে নেক্সট কোর্সে এনরোলমেন্ট করবে না বা রেজিস্ট্রেশন করতে পারবে না, এরকম একটা জিনিস শেষ দিয়ে বলা যেতে পারে, যদি কোনো কিছু কাজ না হয় আর কি, তখন তো তাদের তো দরকার টাকা, তাদের এই তো তখন হয়তো ভাই একটু কনসাল্ট করতে পারে।
এটাও রাইট। যদি আমাদের বিষয়টা একবার না করে তখন আমরা, এটা তো আসলে মিথ্যা মিথ্যা না, সত্যি সত্যি, কারণ আমরা অনেকেই ক্লাস করতে পারবো না বা অনেকেই এটা ওই সময়টার মধ্যে কন্টিনিউ থাকতে পারবো না ক্লাসে, সেক্ষেত্রে আমাদেরই সমস্যা হবে। তো বলবো ঠিক আছে, এগুলা একটু মানে তেরামি করে, এরা হচ্ছে এদের রুলস থেকে নড়তে চায় না বা এদের রুলস কে ভায়োলেট করতে চায় না ও কারোর জন্য বা স্টুডেন্টের জন্য। এরা বলে তুমি না করলে কিছু করার না, কয়েকজন। কিন্তু যখন দেখবে যে আমরা ম্যাক্সিমামই এর হচ্ছে পক্ষে, আমরা আমাদের পক্ষে, তখন হয়তো বা এরা কোনো একটা হ্যাঁ হ্যাঁ, এটাই কি, এটাই ঠিক বলছো শামিম, ঠিক আছে, কথাটা রাইট। তাহলে যেটা বলি আর কি, ক্লাসে এখন বর্তমানে যারা আসো, এখন তো যারা যারা আসো, সামি আসো, দীপ্তি আসো, তারপর হচ্ছে ফাইন্যান্স, শামিম, আরাফাত, সাবিহা, সাদমান, সিয়াম, যে কজনই শুনছো কথাগুলো বা যারা রেকর্ড ক্লাসগুলো শুনতেছো বর্তমানে, তোমাদেরকে বলতেছি তোমরা একটু কষ্ট করে আগামীকাল 10টার আগে চলে আসবা, তো 5-10 মিনিট আগে চলে আসবে, সবাই মিলে একসাথে যাইয়া বলতে পারি যে আমাদের সমস্যাটা সবারই হয়েছে, একজন না দুজনের না, সবার সমস্যা, আমাদের সময়গুলো চেঞ্জ করতেই হবে। এর যদি একজোট হয়ে আমরা কাজ না করি তাহলে কিন্তু আমাদের এইটা মানে কষ্ট হবে চেঞ্জ করতে, বা তারা গুরুত্ব দিবে না এরকমভাবে। তো এই জন্যই কষ্ট করে বলা, একটু কষ্ট করে, হ্যাঁ, ম্যাক্সিমাম যারা যারা আছি আমরা আমরা কষ্ট করে আগামীকাল 10টার মধ্যেই এটা ম্যামদের সাথে আলোচনা করব যে হ্যাঁ আমাদের এটা এটা ছাড়া হবে না, আমরা পারবো না, আমাদের সেমিস্টার কমপ্লিট করতে সমস্যা হবে। তো ভাই বেটার হয় আপনার হচ্ছে গ্রুপে, ভাই বলো। গ্রুপে আপনি একটা হচ্ছে নরমাল একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন যে সবাইকে 10টার মধ্যে আসতে, হ্যাঁ এই বিষয়ে আচ্ছা, ডিসকাস করব। আমি এই যে ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা শেষ করে আমি দেন অ্যানাউন্সমেন্টটা দিব, সবাইকে বলবো, আশা করি সবাই উপস্থিত থাকবে ইনশাল্লাহ। তো আশা করি ক্লাসে এখানে যারা যারা আসো সবাই ব্যাপারটা নিয়ে বুঝতে পারছো, আমাদের সবারই সমস্যা হবে, একজন দুজনের তো না, সবারই সমস্যা হবে। তো সেক্ষেত্রে সবার উপকারের জন্যই সকলের দিকে টাইমটা নিয়ে আসাটা উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারা যদি না মানে আমাদের উচিত মানে তারা তো তাদের মতন করে বলবো যে আমরা মানবো না, যেটা রুলস সেটা রুলসই, আমরা আমাদের চেষ্টা করে যেতে হবে। আমরা যদি বলবো যে না তোমরা চলে যাও, আমরা তোমাদের আমরা ভার্সিটি করতে হইব, ওই দেখা যাচ্ছে অনেকে চলে এসে বলবো, ওই একজন দুইজন বলবো, মন চাইলে বলবো না, মন চাইলে বলবো না, রাত্রে বলো আমরা বাসে যেতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। এরকমও ঘাটতারামি কিছু স্টুডেন্ট আছে আমাদের মাঝে যে বলবো যে না রাত্রে বলো বাসে যেতে পারবো, কি প্রবলেম, এরকম করলে হইব না, সবাই মিললে বলতে হইব। এটা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আমাদের মেয়েদের, যারা বুঝে তারা তো বুঝতেছে। আটটা কি 9 জন মেয়ে, আপনারা তো ছেলেরা অনেকজন আছেন একসাথে বাসা আসতে পারবেন, কিন্তু আমরা মেয়েরা হচ্ছে 8 জন কি 9 জন, আমাদের মেয়েদের ক্ষেত্রে এটা আরো বেশি সমস্যা। হ্যাঁ এটা তো ঠিক, আমি যেটা বলি, যেটা সাবিহা বলছে, হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে তো মেজর প্রবলেম হবে, আমাদের ক্ষেত্রেও প্রবলেম হবে। পার্সোনালি আমার এই বিষয়টাতে ইনভলভ হওয়ার কোনো মানে রিজন আমি দেখতেছি না পার্সোনালি, কারণ আমার কোনো প্রবলেম নাই। আমার যেই টাইমে দেখ আমি হচ্ছে ম্যানেজ করে নিতে পারবো, আমার বাসা থেকে 10-15 মিনিট লাগে আসতে যেতে। আমি আপনাদের কথা চিন্তা করেই, মেয়েদের কথা চিন্তা করেই আমি বিষয়টাতে ইনভলভ হয়েছি, ইভেন আমি সবাইকে ইনভাইটেশন দিতেছি যেন সবাই থাকে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা আমি জানি সবার তো আসলে সমস্যা হবে না, দেখা যাবে আমাদের অনেকেরই সমস্যা হবে। এখন যেহেতু অনেকেরই সমস্যা হবে, তো এটা আমাদের অনেকের দিকে চিন্তা করে কাজ করতে হবে। সাপোজ আমার ভাবে যদি হয়তো আমার কোনো সমস্যা নাই, তাহলে আমি যাবো না, আমি বলবো না, বিষয় এরকম তো না। আমাদের দেখতে হবে সবারই ভালো মন্দ, একজনের দিয়ে তো আর হয় না, সবাইকে দিয়েই তো আমাদের ব্যাচটা চলে, তাই কেউ, এটা হচ্ছে বিষয়টা। তো খেয়াল রাখতে হবে যে আমার সুবিধা হোক বা অসুবিধা হোক, এটা মেজর বিষয় না, সবার দিকটা দেখতে হবে, সবার দিকটা দেখে দেন আমাদের একজোট হয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো যাক, শামীম যেটা বলছো আমি খুশি হয়েছি, যেহেতু শামীমের কোনো সমস্যা নাই, যেহেতু আশেপাশে ছিল, শামীম সাপোর্ট করছি বিষয়টা নিয়ে, থ্যাংক ইউ সো মাচ শামীমকে, খুশি হলাম। তো শামীমও বললো, আমিও বলবো, গ্রুপে তো আমি অ্যানাউন্সমেন্ট দিব, শামীমও যতটুকু পারবা, যাদের সাথে পরিচয় আছে মোটামুটি কনভারসেশন, সবাইকে বললো থাকতে, আগামীকাল আমরা ইনশাল্লাহ একসাথে হয়ে যাব, আল্লাহ আল্লাহ করে যদি ঠিক হয়ে যায় তো ভালোই, মর্নিংয়ের দিকে চলে আসতে পারলে তো আমাদের সবারই সুবিধা আর কি। ওকে ওকে ইনশাআল্লাহ। ওকে, তো বলি ইনশাআল্লাহ ভাই, হ্যাঁ আমাদের এই যে ক্লাসের, হ্যাঁ অ্যানাউন্সমেন্টটা দিব। ওকে, ক্লাসটা আমাদের রেকর্ড সেভ করতে হবে, ঠিক 10 মিনিট ওয়েট করবা, একটু পর আবার লিঙ্ক দিচ্ছি, পরবর্তী লিঙ্কে বাকি ম্যাথগুলো করবো। ওকে, চলে যাও না বা ঘুমায় যাও না, লিঙ্কটা একটু পরে আসতেছে, রেকর্ড সেভ করার জন্য স্টপ করলাম। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। তো আমরা এখন নতুন যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পল 14, এটা আমাদের 12.4-এর লাস্ট অঙ্ক, এবং এরপরে যাব 12B এর অধ্যায় যাব। তো 12.4-এর লাস্ট অঙ্কে আমাদের এটা একটু বেশি স্পেশাল অঙ্ক, আমাদের এখানে একটু অনেক কাজ করতে হবে। তো আমাদের দেওয়া আছে ইন্টিগ্রাল সাইন √1 + sec x dx এর মান নির্ণয় করো।
এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের দুইটা ত্রিকোণমিতির সূত্র জানতে হবে। আমি এখন সূত্রগুলো তোমাদের দেখাই, একটু মুখস্থ করো। আমাদের প্রথম যে সূত্র এটা হচ্ছে 1 + cos x। ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা হয়তো অনেকে জানি, এগুলো অনেক আগে পড়ছিলাম। তো এই সূত্রটা মুখস্থ করবা যে 1 + cos x থাকলে লিখতে হবে 2 cos² x/2। জাস্ট মুখস্থ করো। 1 + cos x থাকলে লেখা যাবে 2 cos² x/2। আরেকটা সূত্র হচ্ছে শুধু cos x, শুধু cos x থাকলে লিখতে হবে 1 - 2 sin² x/2। 1 - 2 sin² x/2। এই দুইটা সূত্র আমার এই অঙ্কে কাজে লাগবে। এগুলো হচ্ছে সূত্র, এগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হবে, এগুলো জাস্ট বসাইতে হবে ক্যালকুলেশন করার জন্য। তো আমি আর বলতেছি 1 + cos x থাকলে লিখবা 2 cos² x/2, আর cos x থাকলে লিখবা 1 - 2 sin² x/2। আমার কথা কি বুঝতে পারছো? কথা ক্লিয়ার? সব কিছু এতটুকু দ্রুত বলতে হবে, ওকে? সব কিছু ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের কমপ্লিট। এখন আমরা অঙ্ক নিয়ে কাজ করি। প্রথমে অঙ্কটা যা দেওয়া আছে তুলবো, গিভেন ইন্টিগ্রাল সাইন। আচ্ছা, আমরা ধরবো পরে, আগে আমি দেখাই, বাম দিকটাকে খেয়াল করো। ইন্টিগ্রাল সাইন √1 + sec x dx। এখন এই sec x কে আমরা কি করব? ভাঙাবো। আমরা কে যেটা লিখতে চাই 1/cos লেখা যায়, আমরা জানি। তো সব কিছু ঠিক থাকবে, জাস্ট লিখবো √1 + 1/cos x dx। জাস্ট sec x কে পরিবর্তন করে উল্টাই দিছি আর কি, চেঞ্জ করছি। এখন এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ করতে হবে লসাগুর মাধ্যমে। তো লসাগুর উত্তর হবে cos x, ওকে? এবার একটু দেখো, আমি সাজায় লিখলাম আর কি, cos x হচ্ছে লসাগুর উত্তর। তো cos x দিয়ে 1 গুণ করলে তো cos x হইতো, আমি আর কি cos x টা ডান পাশে লিখছি। আবার এই যে cos x কাটলে 1 হইতো, 1টা এদিকে লেখার কথা ছিল। যেহেতু এখানে সবই প্লাস, cos x টাও প্লাস 1ও প্লাস, এই জন্য একটু ঘুরাই লিখলাম আর কি। প্রথমে 1 লিখছি, পরে cos x লিখছি, আর সব আগের মতোই রইল। দেখো তো এই যে লাইনটা যে লিখছি একটু ঘুরাই লিখছি আর কি, প্রথমে 1 পরে cos x লিখছি, আর সব ঠিক আছে। এই কথাগুলো কি বুঝছো সবাই? ক্লিয়ার এটা সবার? ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার চলো, ওই যে একটু আগে বলছিলাম যে 1 + cos x থাকলে কি লিখতে হয়, মনে আছে? 2 cos² x/2। আর শুধু cos x থাকলে কি লিখতে হয়? 1 - 2 sin² x/2। এখন সেই কাজগুলো আমাকে এখানে করতে হবে, সব কিছুই ঠিক থাকবে। আমাদের ইন্টিগ্রেশন সাইন dx √, সবই ঠিক থাকবে, জাস্ট সূত্রটা চেঞ্জ করে দাও। জাস্ট 1 + cos x কে লিখে দাও 2 cos² x/2, আর cos x কে লিখে দাও 1 - 2 sin² x/2। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন কি করব? এখন যে কাজটা আমাদের করতে হবে, এখানে একটা 2 আছে, এই 2টাকে কাটাকাটি করতে হবে, নিচে থেকে 2 আনতে হবে। তো এখন নিচে 2 আনবো কীভাবে? আসলে নিচের এখানে 2 কমন নিব। নিচে কমন না মানে কি? ভাগ করা। কমন না মানে কি? ভাগ করা। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2 sin² x/2। তো 1 কে 2 দিয়ে ভাগ করবা, আবার 2 sin² x/2 কেও 2 দিয়ে ভাগ করবা। তাহলে ব্যাপারটা আমাদের ঠিক এরকম দাঁড়াবে। আমি যদি দেখাই তোমরা বুঝতে পারবা যে আমাদের উপরে যা ছিল তা রইল, বামে ইন্টিগ্রাল যা ছিল, ডানে dx যা ছিল, সব সেম। এখন জাস্ট আমরা 2 কমন নিচ্ছি নিচের এখান থেকে। 2 কমন নিলে 1 কে 2 দিয়ে ভাগ করব, মাইনাস এখানে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এই 2 আর ওই যে 2 কাটাকাটি যাবে, থাকবে শুধু sin² x/2। 2 কমন নেওয়ার জন্য এই কাজটা করলাম। দেখো তো সবাই বুঝতে পারলা কেন? নিচে এতটুকু বুঝছো? প্লিজ কথা বলতে হবে তো। এবার এই জায়গার মধ্যে উপরে 2 নিচের 2 কি কাটাকাটি? কাটাকাটি হয়ে গেল। সিম্পলিফাই করলে আমাদের কি দাঁড়ায়? সিম্পলিফাই করলে আমাদের দাঁড়াবে √। আচ্ছা, আমি না আবার রুট আমি যে কাজটা করছি দেখো, রুটটাকে আমি উপরে নিচে ভাগ করে দিয়েছি। উপরে বর্গমূল আর cos² স্কোয়ার কাটা যাবে, থাকবে শুধু cos x/2। আর নিচে যদি বর্গমূল করে দাও তাহলে বর্গমূল 1/2 - sin² x/2 হবে, আর dx তো রয়ে গেল। এই যে বর্গমূল যে লব আর হরে ভাঙাইছি, ব্যাপারটা বুঝতে পারছো না? কারো প্রশ্ন আছে কারো? জাস্ট বর্গমূলটা লবে ভাঙছি আর হরে ভাঙছি, আর ইন্টিগ্রাল সাইন dx তো আগের মতোই ছিল। ক্লিয়ার এতটুকু? প্রশ্ন আছে কোনো?
হ্যাঁ বলতে হবে প্লিজ। বুঝছেন? আমার কথা কি ক্লিয়ার শুনতেছো? সব ঠিক আছে তো? ওকে, ভাই ঠিক আছে। এবার দেখো তাহলে এবার আমরা ধরবো। থ্যাংক ইউ রেসপন্স করছে। এবার ধরবো, কারে ধরবো বলো তো? আমরা এখানে কজ ধরবো না সাইন ধরবো? একজন গেস করো কারে ধরা উচিত, কাকে ধরলে অন্যটা পাওয়া যাবে? টাইম। হ্যাঁ চমৎকার, সাইন। সাইন এক্স বাই টুকে আমরা জেড ধরবো। আচ্ছা আবার রিপিট করব দীপ্তি। আচ্ছা বলো দীপ্তি, তুমি ক্লিয়ার দেখতেছো কিনা? ফার্স্ট অফ অল আমার কথাগুলো ক্লিয়ার শুনতেছো কিনা আর ক্লিয়ার দেখতেছো কিনা এটা ইনশিওর করো, দেন আমি রিপিট করব। কোন জায়গা থেকে রিপিট করব সেটা আমার বলতে হবে। হ্যাঁ দীপ্তি আমাকে একটু যদি বলো আমার কথাগুলো ভালো করে শুনতেছো কিনা। আচ্ছা ক্লিয়ার আছে, স্ক্রিন ঠিক আছে, স্ক্রিন দেখা যায়? আচ্ছা উপরের লাইন মানে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসছে সেটাই তো দেখছো? তোমাদের সাথে ক্লাস করতে আসছে কি? এটা কি হবে দেখি তো, এটা জুম করলে বুঝবো। এটা কি মশা নাকি? না মশা তো এরকম না। যাক দেখছো, আগামীকাল পরীক্ষা, আমাদের সাথে জয়েন করছে একজন অতিথি। এটা কি বলো তো, কে বলতে পারবা? আমি তো এটা বুঝতেছি না এটা কি বলে। মশার মতো দেখতে অবশ্য। তোমাকে দেখতেছো, দেখা যায়? একটু কথা বলো। ভাই এটা আর্থপোড়া পড়বে একটা আর্থপোড়া পরে পানি, যাক বায়োলজি তাহলে মাশাআল্লাহ ভালোই পারো। হ্যাঁ হইতে পারে আর্থপোড়া পরে পানি, নাম তো জানি না, আমিও জানি না এটা কি। ওকে, ছোট পাখা ভাই, হ্যাঁ ছোট পাখা ঠিক আছে। ম্যাথ যে কঠিন ভাই, ও না বুঝলে একটু পরে উল্টে যাবে গো। আচ্ছা আচ্ছা যাক, এটা অতিথি আসছিল, অতিথিকে বিদায় করে দিচ্ছি, চলে যাও তুমি যাও। ওকে, তোমার কাজ নাই কেন? আচ্ছা তো দেখো দীপ্তি, আমি যেটা বলি মনোযোগ দিও। তো আমাদের একটা বিষয় খেয়াল রাখবা, আমার উপরেরটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে হোল রুট, ভগ্নাংশের উপরে হোল রুট, ঠিক আছে? আচ্ছা দীপ্তি তুমি কি এটা বুঝছো যে আমরা যে এইখানে টুটা যে কমন নিয়ে 1/2 সাইন স্কয়ার এক্স বাই টু করছি, এই ফরম্যাটটা কি বুঝছো নাকি এটা বুঝাবো? এটা বুঝছো কি এটা আমাকে জানাও। এই যে নিচের এই লাইনটা কি যে আমি টু কমন নিয়ে বানাইছি, এটা কি বুঝছো? এটা বুঝতে পারছো কি? হ্যাঁ দীপ্তি একটু বললে ভালো হতো দ্রুত, কারণ আমাদের সময় কম তো। এই লাইনটা যদি বুঝতে পারো তাহলে আমি যাচ্ছি নেক্সট লাইনে। একটু বুঝা দেন। আচ্ছা মানে এটা বুঝাবো, এই যে লাইনটা। দীপ্তি আমি তোমার রেসপন্স মানে বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে আমি এটাই বুঝাই, দেখো। আচ্ছা বাকি একটু ওয়েট করো, হ্যাঁ আমি ওকে একটু দেখা দিই। তো দেখো দীপ্তি আগের লাইনটার দিকে একটু তাকাও, মনে রাখবা কমন না মানে কি ভাগ করা। আমাদের উপরে টু ছিল না, এই টুটা কাটাকাটি করার জন্য নিচে এই জায়গা থেকে আমরা টু কমন নিচ্ছি। এখন টু কমন না মানে কি, দেখো আমি তোমাকে দেখাই, একটু রাফ করলে বুঝবা। 1 - 2 সাইন স্কোয়ার এক্স বাই টু ছিল, এখন এখান থেকে আমরা টু কমন নেব। কমন না মানে কি? কমন না মানে ভাগ করা। আচ্ছা কমন নিচ্ছি মানে কি ভাগ করতেছি, দেখো তাই 1কে 2 দিয়ে ভাগ করে দিলাম, মাইনাস এই যে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু, এটাকে আবার 2 দিয়ে ভাগ করব। কমন না মানে কি যেটা কমন নেবে এটাকে ভাগ করবা। এখানে 1কে 2 দিয়ে ভাগ করলাম, মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই টুকে 2 দিয়ে ভাগ করলাম। এবার দেখো এই যে এই 2 আবার এই 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের কমন নেওয়ার পর বাকি থাকবে কি 2 ইন্টু হাফ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এই যে জিনিসটা থাকবে হাফ মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। ব্যাপারটা কি এবার বুঝছো? এই জাস্ট কমন না মানে ভাগ করছে আর কি। এই যে 2 তো সামনে রইল। হ্যাঁ দীপ্তি বলতে হয় বুঝছো কিনা এতটুকু দ্রুত। ওকে আচ্ছা এটা গেল। এরপরে হচ্ছে গিয়ে কি আমাদের এটা তো কমপ্লিট, জাস্ট এই যে এতটুকু কমপ্লিট, যে 2 কাটলাম। এরপরে কাহিনীটা কি? এরপরে কাহিনী সিম্পল, জাস্ট উপরে বর্গমূল আলাদা করে দিবা আর নিচে বর্গমূল আলাদা করে দিবা। অর্থাৎ আমরা যে কাজটা করব, দাঁড়াও এখানে আমি একটু ঘুরায় দেখাচ্ছি, জাস্ট বর্গমূল সাইনটা আমরা আলাদা করে দিব। বর্গমূল সাইন দিব উপরে, উপরে শুধু থাকবে কজ স্কোয়ার, হ্যাঁ 2 তো আমার কাটা গেছে, কজ স্কোয়ার এক্স বাই টু। আর নিচে আমাদের বর্গমূল সাইন যা থাকবে যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এবার দেখো এই বর্গমূলে এই 2 কাটাকাটি যাবে, থাকবে শুধু এই যে কজ এক্স বাই টু পরে, এই যে, আর নিচে তো যা আছে তাই। দীপ্তি বুঝছো এবার?
রুটটাকে লব হরে ভাগ করছি। ওকে, আচ্ছা যাক, ওকে ওকে। তো বলি, যারা প্রশ্ন করবা একটু ভয়েসে করলে তাড়াতাড়ি হয়, হ্যাঁ, চ্যাট বক্সে না ইয়ে করে প্রশ্নটা ভয়েসে করবা, বা ভয়েসে সরি চ্যাট বক্সে প্রশ্ন লেখো, তো রেসপন্সটা যদি ভয়েসে করো তাড়াতাড়ি হয় আর কি। ওকে, এটা গেল। এবার আমরা সাইন নিয়ে ধরি, চলেন শুরু করি। হ্যাঁ সরি, আমার সাথে লেট, সমস্যা নাই। ওকে, লেট না, কথা হচ্ছে গিয়ে জিনিসটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো না বুঝে তো আসলে আমরা সামনে যাব না, বুঝেই যাব। আমাদের আগামীকাল পরীক্ষা, আমাদের প্যারা নাই, আমাদের পড়তে হবে। তো এই ক্লাসটা তো আমরা পড়তেছি, আমরা এরকম না যে টাইম ওয়েস্ট করতেছি, সিনেমা দেখতেছি বা মুভি দেখতেছি বা ইউটিউবিং ফেসবুকিং রিলস দেখতেছি, এটা আমরা পড়ালেখা করতেছি। তো এটা কোনো ব্যাপার না। তো জেড ইকুয়াল টু সাইন এক্স বাই টু। এখন দুই পাশে ডিফারেন্সিয়েশন নিয়ে আসো, ডিডি জেড ডিডি এক্স, আর এটা ডিজেড লেখা যায়। আচ্ছা, সাইন এক্সের অন্তরীকরণ করলে কি হয় বলো তো? সূত্র কি? সাইন এক্সের অন্তরীকরণের সূত্র কি? cos x, তবে এখানে হবে x বাই টু। কোশ্চেন ভয়েসে করে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি x বাই টু, এক্স বাই টু হবে, মনে রাখবা x বাই টু রে আমরা x ধরবো, x বাই টু রে x ধরলে এটারে আবার অন্তরীকরণ করে দেখাইতে হবে। তো এটা তো ডিজেড, সাইন x বাই টু এর অন্তরীকরণ হচ্ছে cos x বাই টু, কারণ সাইন থাকলে cos হয়, প্লাস হবে। তবে x বাই টু রে আমরা x ধরছিলাম, এটা কিন্তু x ছিল না, এই জন্য x বাই টু রে আবার অন্তরীকরণ করলাম। ব্যাপারটা বুঝছো সবাই? যারে ধরবো তারা আবার করবো অন্তরীকরণ। অন্তরীকরণের নিয়ম কি? যারে ধরতে হয় তারা আবার করতে হয় অন্তরীকরণ। এটা বুঝছো তো যে এক্স বাই টু ডিএক্স কেন লিখছি? কারণ এক্স বাই টু রে এক্স ধরছি। এখন এই এক্স বাই টু রে আবার অন্তরীকরণ করব, তো এক্স বাই টু এর মধ্যে এখানে টু আছে নিচে, এটা বাইরে আনতে হবে। টু মানে নিচে, টু মানে কি ওয়ান বাই টু আর কি, এটা বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে আসলে দেখো সব সেম থাকবে, ডিএক্স কজ এক্স বাই টু, এখানে ওয়ান বাই টু ছিল, এটাকে বাইরে নিয়ে আসবা ওয়ান বাই টু, আর ডিডিএক্স অফ এক্স লিখবা। এই লাইনটা বুঝছো সবাই? দ্রুত বলেন, দ্রুত। ক্লিয়ার এতটুকু? এই লাইনটা ক্লিয়ার? এবার দেখেন ডিডিএক্স অফ এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান আসে, কিন্তু এটা হচ্ছে কি মেথড অফ সাবস্টিটিউশন, তাহলে হবে ডিএক্স, শুধু ডিএক্স হবে, আর এই হাফটা সামনে আসবে। তো হাফ যদি সামনে নিয়ে আসো, ডিজেড ইকুয়াল টু হাফ কস এক্স বাই টু, আর এটার উত্তর হবে ডিএক্স। এবার এই টুটাকে গুণ করে দাও ডি জেডের সাথে, তাহলে কি লেখা যাবে? যে টু ডিজেড ইকুয়াল টু কস এক্স বাই টু ডিএক্স। এই হচ্ছে ফাইনাল সরলীকরণ। তো আমরা কজ এক্স বাই টু ডিএক্স থাকলে তার পরিবর্তে কী লিখবো? টু ডিজেড লিখবো। এবার চলো আমরা ম্যাচিং করাই বা মিলাই, আশা করি এগুলো বুঝছো। এখন এই লাইন থেকে আমরা একটু সাজাবো আর কি। সাজানোর সিস্টেমটা হচ্ছে, দেখো যে আমরা তো এতটুকু ক্লিয়ার বুঝছি, তাই না? এতটুকু বোঝার পরে এই যে কজ এক্স বাই টু ডিএক্সটাকে একটু সামনে ডান পাশে নিয়ে আসো। এই যে দেখো উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে রুট ওয়ান বাই, আচ্ছা একটা বিষয় খেয়াল করো, এই জায়গার মধ্যে মান বসাচ্ছি, হ্যাঁ, যে ওয়ান বাই টুকে স্কোয়ার বানাইতে হবে। স্কোয়ার বানানোর নিয়ম কি? টু এর উপরে বর্গমূল সাইন দিব, ওই যে রুট টু, আর উপরে ওয়ান থাকবে, এর উপরে হোল স্কোয়ার। দেখো ওয়ান বাই রুট টু হোল স্কোয়ারকে ভাঙলে ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই আসবে, আর রুট টুকে স্কোয়ার করলে কিন্তু টু হবে। মান চেঞ্জ হয় নাই, রূপ চেঞ্জ হয়েছে। দেখো তো বুঝছো কি না? ওয়ান বাই টুকে লেখা যায় ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার, কারণ আমাদের স্কোয়ার ফর্ম বানাইতে হবে সূত্র মেলানোর জন্য। সবাই কি যে হাফ থেকে যে এটা লিখছি বুঝতে পারছো? কথা বলো প্লিজ। এই যে হাফ থেকে ভাঙে এটা লিখছি। আচ্ছা এবার কি সাইন এক্স বাই টু হচ্ছে জেড, তাহলে হবে জেড স্কোয়ার, জেড স্কোয়ার, আর কজ এক্স বাই টু ডিজেড ডিএক্স যা ছিল তা লিখলাম। এবার আমরা এখন মান বসা দিই। মান বসা বলতে কি যে কজ এক্স বাই টু ডি এক্সের পরিবর্তে লিখবো টু ডিজেড। এবার লিখে দাও টু ডিজেড, আর সেম টু সেম যা আছে তাই, ইন্টিগ্রাল সাইন ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান বাই রুট টু স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার টু ডিজেড। এবারে টু হচ্ছে সংখ্যা, একবারে সামনে নিয়ে আসো। টুটা যদি সামনে নিয়ে আসেন তাহলে দেখেন কি লেখা যাচ্ছে, টু সামনে আসলো, ইন্টিগ্রাল সাইন ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এইবার দেখো মিলবে, কি মিলবে? সূত্র মিলবে। এখানে কোন সূত্র হবে? ওয়ান বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ওই সূত্র মিলবে। সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। আমরা কিন্তু একটু আগে সূত্রে পড়ছিলাম, আমরা বলছিলাম না 12, 13, 14 এক সূত্রতেই হবে, সাইন ইনভার্সের সূত্রতেই হবে। শামিম জয়েন করছো, একটু পর নতুন অংশ করাবো, বুঝতে পারবো, সমস্যা না। আপাতত এটা দেখো একটু কষ্ট করে। টু এর মতো টু থাকবে, যা সাইন ইনভার্স
এক্স বাই এ, এক্স হচ্ছে জেড আর এ হচ্ছে কোনটা, এ হচ্ছে 1/√2, 1/√2 হচ্ছে এ আর এক্স হচ্ছে জেড। চল আমরা বসা দিই। তোমরা লিখবো কি 2 এর মতো 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স হচ্ছে জেড, এ হচ্ছে 1/√2 প্লাস সি। সবাই কি এই লাস্টের এই লাইনটা বুঝতে পারছেন? প্লিজ কথা বলেন, বুঝতে পারছেন? এবার এই যে 1/√2 হচ্ছে ভগ্নাংশ, উল্টায় গেলে কি হবে জানো, √2 এর সাথে জেড গুণ হবে, √2 ইন্টু জেড, আবার জেড এর মান বসা দিবা, 1 নিচে না থাকলে না লিখলে সমস্যা নাই। জেড এর মান হচ্ছে কত, সাইন ইনভার্স x/2। ফাইনালি আমাদের রেজাল্ট আসবে কি 2 সাইন ইনভার্স, জেড এর মানটা বসাবো, তবে এখানে √2 এর সাথে জেড গুণ হবে, কারণ এই যে ভগ্নাংশ উল্টা দিলে √2 এর সাথে জেড যদি গুণ হয় √2 ইন্টু জেড, তবে জেড এর মান কত, সাইন x/2 প্লাস সি। এটাই অ্যান্সার। অঙ্ক বুঝছেন? লাস্ট লাইনটা সবাই বুঝছেন? উত্তরটা আমাকে জানান। ওকে, শেষ। তাহলে আমাদের এই 14 নাম্বার শেষ, এই 12-এর 4 কমপ্লিট। এবার যাব 12B-তে। 12B এর 4টা অঙ্ক ম্যাম করতে বলছিল, তাহলে 12B শেষ। আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমাদের টেকনিক ইন্টিগ্রেশন থেকে 2 সেট প্রশ্ন হবে, তো ভালো করে শিখে যাও। যে ম্যাথগুলো আমি করাচ্ছি বা যেগুলো নোটগুলো দিব সেগুলো প্র্যাকটিস করো। ক্লাস তো এখন বুঝে ফেলবো, আশা করি ক্লাসে হয়ে যাবে, প্লাস একটু দেখো, রিভিশন দিও। আর হচ্ছে আমাদের এল হসপিটাল থেকে যে 2টা অঙ্ক বাকি আছে, যদি পারি আমি নোট করি, দেখি যতক্ষণে নোট করি। আমি একটা কথা বলি, কথা হচ্ছে এই ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, আমাদের কতক্ষণ সময় আছে, 20 মিনিটের মতো টাইম আছে এই ক্লাসের লিঙ্ক শেষ হতে। এখন 20 মিনিটের মধ্যে যদি 4টা অঙ্ক আছে করাইতে পারি ভালো, আর যদি লিঙ্ক কেটে যায় আমি আবার লিঙ্ক দিয়ে ওই 4টা অঙ্ক শেষ করে দিব যতটুকু পারি। এরপর খাওয়া দাওয়া করে আমি নোট করব এল হসপিটালে যে অঙ্কটা বাকি আছে, কঠিন অঙ্কটা। এরপরে যদি কেউ রাত্রে জেগে থাকো আমি তাকে নিয়ে আর কি এটা দেখা দিব, আর প্লাস রেকর্ড তো থাকবে ইউটিউবে। ওকে, যাক আমি আর কথা না বলি, ক্লাস শুরু করি। এটা কমপ্লিট, এটা আমাদের শেষ, আর কোনো সমস্যা নেই। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। আচ্ছা, এটা করাবো আসলে কথা হচ্ছে গিয়ে, এই তো আমাদের ক্লাসে হেলিকপ্টার মিলন জয়েন করছে, দেখি ওর নামটা কি। এই যে হেলিকপ্টার মিলন সাহেব যে জয়েন করছেন, ছবিও দিয়েছেন, আপনার নামটা একটু বললেন। ভেরি ইন্টারেস্টিং যে আপনি না ছবিও দিয়েছেন, তার ছবি এটা আমাকে বললেন। হেলিকপ্টার মিলনটা আসলে কে, আমাদের ডিপার্টমেন্টে কে? মিলন আসছে এখানে আমাদেরকে যে অবজার্ভ করতে, যে আমরা আসলে পরীক্ষা নিয়ে কোনো 2 নম্বরে কাজ করতেছি কিনা। হেলিকপ্টার মিলন এন্টনি। ও তাই নাকি? আসলে ওহো, তাই তো। আসলে হেলিকপ্টার মিলন সাহেব বলেন তো আপনার ইয়েটা কি, হেলিকপ্টার। যাই হোক, আজকে ক্লাসে একটু মজা হইলো। তুমি যেই জয়েন করছো খুশি হলাম। হ্যাঁ, পড়তে হবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। যাই খুশি হলাম জয়েন করো। তুমি যেই জয়েন করছো, তোমার নাম তো আমি জানি না, তবে একটু দুষ্টামি মোডে, হ্যাঁ নকল হবে না। ওকে, নকল তো করতেছে না এখানে কেউ, এখানে আমরা সবই পড়তেছি। আচ্ছা, তো চলেন আমরা যাই। আমাদের এখন নকল হবে না আপনি ভাই, আর ক্লাসের লিংকে যেহেতু টাইম কম শর্ট, আপনি একটু ফাস্ট করে দেন। হ্যাঁ, ওয়েট করে যাচ্ছে। এই যে আমাদের শেষ প্রায়, এটা আমাদের কমপ্লিট। এখন আমরা যাব আমাদের 12B। হ্যাঁ, তো 12B এর যে ম্যাথ, সেই ম্যাথগুলো করার জন্য আমাদের স্পেশাল থিওরিগুলো মনে রাখতে হবে। বেশি থিওরি না, একবারে ছোট্ট থিওরি আছে। a+b² সূত্র আমরা সবাই জানি, a-b² সূত্রটা আমরা সবাই জানি, এটা আমরা জানি। তো এগুলোই হবে এখানে অঙ্ক। 12B-তে সুপার স্পেশাল থিওরিটা আমাদের মনে রাখার জন্য আমাদের এই জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে। আমরা সবসময় দেখব আমাদের এই টাইপের অঙ্কে এরকম রাশি থাকবে, ax² + bx + c, এরকম একটা রাশি থাকবে। আর এই রাশিটাকে আমাকে ক্যালকুলেশন করে 2টা রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আমি ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝা দিই, জাস্ট তুমি একটু খেয়াল করো। আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি, একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখাচ্ছি, একটু আসলে জুমটা ঠিক হচ্ছে না তো। হ্যাঁ, এবার দেখো, দেখা যাচ্ছে মেবি। তো আসলে আমাদের এই টাইপের অঙ্কে যে কাজটা করতে হবে, ax² + bx + c এরকম আকার একটা অঙ্ক দেওয়া থাকবে, বা এরকম একটা আকার দেওয়া থাকবে, সেটাকে ভাঙা 2টা রাশি বানাইতে হবে, এবং সেই 2 রাশির বর্গ করতে হবে এবং সমষ্টি করতে হবে। মানে মূল কথা হচ্ছে একটা রাশিকে 2 রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এখন যদি বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা নাই, আমি অঙ্ক করলে সব বুঝবা।
সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে এক্স স্কোয়ারের সহগটা 1 আছে কিনা। এক্স স্কোয়ারের সহগ যদি 1 থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে ভাগ করার মাধ্যমে কি করতে হবে, এক্স স্কোয়ারের সহগটাকে 1 বানাতে হবে। আশা করি আমার কথা ক্লিয়ার। হ্যাঁ, আমাদের মূল কাজ হচ্ছে যেই ফাংশনটা বা যেই রাশি দেওয়া হবে এটাকে দুইটা রাশির বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে, এবং সবসময় খেয়াল রাখতে হবে এক্স স্কোয়ারের সামনে যাতে কোনো সংখ্যা না থাকে। সংখ্যা যদি না থাকে, যদি সংখ্যা থাকে তাহলে আমাদের ওই সংখ্যা দিয়ে সবারে ভাগ করে এক্স স্কোয়ারের সহগটাকে 1 বানাইতে হবে, আদারওয়াইজ আমার অঙ্ক মিলবে না। আমরা যখন ম্যাথ সলভ করব এটা বি কেয়ারফুল থাকবো। 12b এর যত অঙ্ক আছে এক্স স্কোয়ারের সহগটা 1 বানায় দেন করতে হবে অঙ্ক। ওকে, তো আশা করি দুইটা কথা বুঝাতে পারছি, কিছুটা হলো বুঝতে পারছো। চলো আমরা এবার ম্যাথ সলভ করি। এক্সাম্পল 1 দিয়ে শুরু করি। এক্সাম্পল 1 এর মধ্যে দেখা যাচ্ছে ইন্টিগ্রাল সাইন dx বাই 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান নির্ণয় করতে বলছে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ কত বলো তো একটু? 2। ভেরি গুড, 2। আমাদের কিন্তু লাগবে এক্স স্কোয়ারের সহগ 1, এখানে 2 আছে, তার মানে এটা একটু সমস্যা, এটাকে ক্যালকুলেশন করতে হবে। এই টাইপের যত অঙ্ক আছে আমরা এটাকে আলাদা করে ক্যালকুলেশন করব, ডাইরেক্ট আমরা অঙ্ক লিখব না। আমরা সবসময় এই রাশিটাকে আলাদা করে সলভ করে দেন তারপরে এই রাশির মান বসা দেন ইন্টিগ্রাল করে ফেলব। ওকে, আচ্ছা তাহলে চলো শুরু করি। প্রথমে কি লিখবো, গিভেন যা দেওয়া আছে ইন্টিগ্রাল সাইন dx বাই 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার লিখবা হেয়ার। আসলে আমাদের তো ইংলিশে লিখতে হয়, বাংলা লেখা যায় না, তো আমি আগে নোটগুলোতে সব বাংলায় লিখছিলাম আর কি, ধরি এক্স জেড ইকুয়ালটা, তোমরা লিখবা লেট পরীক্ষার সময়। হেয়ার মানে এখন, এখানে 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এইটাকে আমরা এখন ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে এই রাশিটাকে দুইটা রাশির বর্গের সমষ্টি আকারে প্রকাশ করব। এখানে রাশি আছে কয়টা? 3টা, 2x স্কোয়ার এক্স আর হচ্ছে 1। এই 3 রাশিকে আমরা 2 রাশিতে কনভার্ট করব, তবে বর্গের সমষ্টি আকারে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমি দেখাবো। তো মনে রাখবা সবসময় এই ধরনের ক্যালকুলেশন করতে গেলে এই নিচেরটাকেরই কাজ করতে হয়, উপরে থাকে না কিছু, উপরে 1ই থাকে সবসময়। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এখন ক্যালকুলেশন করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগটাকে 1 বানাবা। এক্স স্কোয়ার সহগ 1 বানানোর পর পরবর্তী স্টেপে কাজ। আচ্ছা এখন বলো তো এক্স স্কোয়ারের সামনে 2 আছে, এখন এক্স স্কোয়ারের সহগটা 1 বানাতে কি করতে হবে? কি করলে এক্স স্কোয়ার সহগ 1 হবে বলো তো? আচ্ছা ভেরি গুড, 2 দিয়ে সবারে ভাগ করব বা 2 কমন নিব। চমৎকার উত্তর, রাইট। এবার দেখো, এবার যদি আমরা এখানে 2 কমন নিই, 2 কমন নিলে এক্স স্কোয়ার থাকবে এখানে, হ্যাঁ 2 দিয়ে ভাগ হবে, তাহলে এক্সকে 2 দিয়ে ভাগ হবে, আবার 1কে 2 দিয়ে ভাগ হবে। এই হচ্ছে মেন বিষয়। এখন আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 2 প্লাস 1/2 এই জিনিস থেকে আমরা সূত্র লিখব, সূত্র করবো আর কি। 2 কিন্তু সবসময় বামে থাকবে কারণ 2 আমরা কমন নিয়েছি। সবাই কি এতটুকু বুঝছো? ক্লাসে বাকিরা যারা যারা আসো এবং আমাদের যে হেলিকপ্টার মিলন তুমিও আসো, বইলো এতটুকু ক্লিয়ার? ক্যালকুলেশন যা বলছি কমপ্লিট? কার কোনো প্রশ্ন আছে? ওকে, আচ্ছা তাহলে এবার আমি যাই সামনে। এইবার খেয়াল রাখবা এই জায়গাটা একটু ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এই জিনিসটাই আমাদের একটু বুঝতে সমস্যা হয়, এখানে আমরা সূত্র অনেকেই করতে পারি না। এটা করার জন্য আমি তোমাদের একটু রাফ দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে ওই লাইনগুলো। হ্যাঁ, এটা খুবই সেনসিটিভ বিষয়, আমরা এটা অনেকেই ভুল করি, আমিও ভুল করছিলাম ক্লাসে যখন ম্যাম বলছিল, এখানে আমারও ভুল হয়েছিল। তো বি কেয়ারফুল, এই টাইপের অঙ্কগুলো করতে গেলে এই জায়গাতেই আমাদের ধরা খাইতে হয় সবচেয়ে বেশি। তো আমি এটা দেখা দিই, একবার দেখালে পারবা, বাকিগুলো ইজি হয়ে যাবে, জাস্ট একটু মনোযোগ দাও। হ্যাঁ, সময় লাগুক সমস্যা নাই, আমাদের মূল কথা হচ্ছে শিখতে হবে, তাড়াহুড়া কোনো প্রয়োজন নাই, জাস্ট শিখতে পারলে আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। এবার মনে রাখবা স্কোয়ার যেটা থাকবে না সেটাকে তুমি এ ধরবা, তাহলে এটা হবে এ হবে এক্স, তাই প্রথমে এর উপর স্কোয়ার দিলা, প্লাস, এখানে প্লাস কেন? কারণ এখানে প্লাস আছে। এখন দেখো স্কোয়ারের পরে যেহেতু প্লাস আছে তাহলে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর যদি স্কোয়ারের পরে মাইনাস থাকতো তাহলে কি লিখতাম? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। ওকে, এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কেমনে হয়? এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2a
বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মেটই তো হবে, তাই না? মনে রাখবে এই অঙ্কে হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে অথবা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে। যেহেতু এখানে প্লাস আছে মাইনাস নাই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab হোল 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হবে। এ হচ্ছে এক্স, এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ। এ কোনটারে ধরছিলাম বলো তো? এ ধরছিলাম কারে? কথা বলতে হবে দ্রুত। আমরা এ ধরছিলাম কারে? এক্স রে। তাহলে এক্স লিখে দিলাম। আচ্ছা, এক্স লিখে দিলাম। এবার ইন্টু বি কারে ধরতে পারি? বি কারে ধরবো? এইখানেই ঝামেলা, বি ধরতে গেলেই সমস্যাটা হয় মূলত। আচ্ছা, ভেরি গুড। এখন দেখো এখানে দেখো আমরা 2 আর এক্স গুণ করলে কি পাই? 2x পাই। উপরে আছে কি এই জায়গার মধ্যে মিলাবো আর কি, উপরে আছে কি x/2। এখন এই 2x এর সাথে কত গুণ করলে 2x এর সাথে কত গুণ করলে এই x/2 আসবে? 1/4। ভেরি গুড, 1/4। দেখো ব্যাপারটা, আমরা 2x এর সাথে যদি 1/4 গুণ করি, ব্যাপারটা একটু বুঝো। 1/4 যদি গুণ করি তাহলে কি হয়? এইখানে 2 আর এইখানে 2 কাটাকাটি যাবে, এখানে 4 কাটবে 2 দিয়ে, তাহলে নিচে থাকবে 2। নিচের এই 2-র সাথে উপরে এক্সটা উপরে যাবে, নিচে থাকবে 2, তাহলে x/2। কথাটা কি সবাই বুঝছো? জাস্ট এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যার সাথে এখানে ক্যালকুলেশন করলে এইটা মিলে যায় আর কি। এক্স তো আমার আছেই, এক্স তো এক্স থাকলো, এই 2 তো সূত্রের 2, কিন্তু এইখানে কি গুণ করলে আমার x/2 হবে? ওই যে নিচে আমরা যদি 4 লিখি তাহলে হবে 2 × 4, নিচে 2 আসবে আর উপরে তো এক্স রইল, তাহলে x/2 শেষ। এই ব্যাপারটা কি ক্লাসে বাকিরা বুঝছো? বাকিরা যারা আসো, আদনান, সামি, অর্ক, দীপ্তি, শামিম, হেলিকপ্টার মিলন, সাবিহা, সাদমা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল। তাহলে আমাদের হ্যাঁ কিছু বলতেছো আরাফাত? হেলিকপ্টার মিলনকে জিজ্ঞেস করলেন না? ও আচ্ছা, সরি, হেলিকপ্টার মিলন তো কিছু বলে না। আচ্ছা, হেলিকপ্টার মিলন তুমি একটু বইলো হ্যাঁ বা না, তাহলে আমাদের জানতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, সব পারে। আচ্ছা, তাহলে আমাদের ডিপার্টমেন্টে সব পারে এমন কে আছে? তোমরা পড়ো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের ডিপার্টমেন্টে যাই সব পারে, যাই গেস করতে হবে। এবার তাহলে দেখো বি স্কোয়ার, বি কোনটা হবে? বি তো হচ্ছে কি 1/4, 1/4। এটা কি করবো কি হোল স্কোয়ার দিব। দেখো ব্যাপারটা একটু বুঝো। আমি এই যে একটু সমান নিচ্ছি কেন? কারণ এটা প্রথমবার, আর এরপর সমান আর প্রয়োজন নাই, একবার দেখালেই সব পারবা। তাই এখানে বি স্কোয়ার লিখলাম। এখন বিষয় কি 1/4 স্কোয়ার কি আছে এখানে? এখানে নাই। লগে লগে এটা মাইনাস করে দিবা, লগে লগে লিখবা কি 1/4 হোল স্কোয়ার। ব্যাপারটা বুঝো, 1/4 স্কোয়ার এখানে নাই, আমি এক্সট্রা লিখছি, এটা এই জন্য মাইনাস করে দিলাম 1/4 স্কোয়ার। এরপরে প্লাস হাফ যা ছিল তা লিখে দাও, শেষ। এই যে প্লাস হাফ যা ছিল তা লিখে দিলাম। এই লাইনটা কি সবাই বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? এবার এই এতটুকু অংশের মান কি বলো তো? এতটুকু অংশটা হচ্ছে কি এক্স প্লাস 1/4 হোল স্কোয়ারের সূত্র, আর এটা হবে 1/16 আর এটা +2। ওকে, আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই। এবার বাকিটা বুঝছেন। 2 কিন্তু সামনে থেকে যাবে, এই দেখেন এইটা আমি ভেঙে ভেঙে লিখছি আর কি। x² + 2x 1/4 + 1/4 স্কোয়ার - 1/4 স্কোয়ার প্লাস হাফ। এই অংশটাই হবে কি a + b হোল স্কোয়ার, b হচ্ছে 1/4। তাহলে আমাদের দেখেন পরবর্তী লাইনটা এরকম লেখা যাচ্ছে, 2 তো বাইরে থাকবে, এই এতটুকু মান হচ্ছে a + b হোল স্কোয়ার বা x + 1/4 হোল স্কোয়ার মাইনাস এটা হবে 1/16 + 1/2। এখন 1/2 সামনে লিখবা আর 1/16 মাইনাস ডান পাশে লিখবা ক্যালকুলেশনের সুবিধার্থে। আশা করি এটাও বুঝছো। এবার দেখো পরবর্তী স্টেপটা, পরবর্তী লাইনটা আমি দেখাচ্ছি। এই যে দেখো 2 তো থাকবে সামনে, তাই x + 1/4 হোল স্কোয়ার, এই 1/2 লিখছি, প্লাসটা আগে, 1/16 পরে, -16 পরে। এবার এখানে লসাগু করবা, 16 হবে লসাগুর উত্তর। এই দেখো আশা করি বুঝবা। 16 এটা তো আগের মতো যা আছে তা থাকবে, যা 16 হবে, আর এখানে হবে 8 × 16 -1, উপরে হবে 7, নিচে হবে কি 16, আর বাকি সব সেম টু সেম। আশা করি এগুলো সব ক্লিয়ারলি বুঝতে পারছেন, কোনো প্রবলেম নাই। ওকে, এবার দেখেন এতটুকু ক্লিয়ার। আমাদের যা সেম থাকবার তা সেম থাকবে, বাম পাশে সব সেম আছে, জাস্ট হবে কি 7/16।
এখন এটা কিন্তু স্কোয়ার ফর্মে আছে, প্লাস এখন এইটাকে স্কোয়ার ফর্মে বানানোর জন্য কি করব, 7কে লিখতে পারি √7 হোল স্কোয়ার, আর 16কে লেখা যায় 4 স্কোয়ার। আমরা এখন এই কাজটা করে দিব যে 2 এর মতো 2, প্রথমটা যা আছে তাই x + 1/4 হোল স্কোয়ার, প্লাস এটাকে যদি বর্গ বানাইতে চাই তাহলে কি √7 আর এটা হবে 4, এটাকে দিয়ে হোল স্কোয়ার দিলাম। কেন আমরা এই কাজটা করলাম, কারণ আমাদের সূত্র অনুযায়ী কী ছিল, দুইটা রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, দুইটা রাশির বর্গের সমষ্টি। তো এই রাশিটার বর্গ হইল প্লাস আরেকটা রাশির বর্গ হইব, তার সমষ্টি অনুযায়ী প্রকাশ করতে হবে। এই জন্য √7/16কে √7/4 হোল স্কোয়ার লিখলাম। ব্যাপারটা কি ক্লিয়ার, বুঝছো? এবার কোনো কনফিউজ আছে এখানে? এটা বুঝছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এইবার এই মানটা আমরা আর কিছু করবো না, এখন এটা জাস্ট সিম্পলি এখানেই থাকবে। প্রথমবার যেই অঙ্কটা তুলছিলাম সেটা আবার তুলব, যখনই আমাদের দুইটা রাশি বর্গ হয়ে যাবে তখন আমরা অঙ্কটা আবার তুলব। প্রথমটা ইন্টিগ্রাল সাইন 1/2x² + x + 1। এখন এই যে আছে না 2x² + x + 1, এইটার পরিবর্তে কি লিখবা জানো, এই লাইনটা লিখে দিবা হুবহু, dx তো থাকবে dx এর মতো। এই দেখো, জাস্ট খেয়াল রাখো নিচের এটাকে ভেঙে ভেঙে আমরা কি করছি, এটা বানাইছি না, এটাই এখন লিখে দিবা নিচে, আর উপরে 1, dxটা তো থাকবে, ইন্টিগ্রাল সাইন থাকবে। এই লাইনটা কি বুঝছো সবাই? জাস্ট মান বসে যায়, কিছু না। বুঝতে পারছো? এবার ক্লিয়ার, সামনের দিকে আগান, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এটা গেল ইন্টিগ্রাল সাইন। এবার 1/2, এটা কিন্তু আমাদের সংখ্যা সামনে চলে আসবে, তো 1/2 সামনে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমরা যেখানে চলক আছে এটাকে x ধরবো, x হচ্ছে পুরোটা x + 1/4, এটা x² প্লাস এটাকে ধরবা a, এটা সংখ্যা a²। তাই 1/x² + a² থাকলে কোন সূত্র হয়, আমরা কিন্তু একবার প্রথম ক্লাসে পড়ছিলাম 1/a tan ইনভার্স x/a। যারা ক্লাসটা ছিল আর কি তারা জানবা। আমাদের এখানে কিন্তু সাইন ইনভার্স হবে না, কারণ এখানে বর্গমূল সাইন নাই। এটা হচ্ছে কি ধ্রুবক স্কোয়ার প্লাস চলক স্কোয়ার প্লাস ধ্রুবক স্কোয়ার, এখানে আমার মাইনাস নাই, তো এটা হবে 1/a। হাফ তো থাকবেই, দেখো আমি বসা দিই ডাইরেক্ট, বুঝো কিনা, হাফ তো থাকবেই ইন্টু 1/a, এ বলতে হচ্ছে √7/4 tan ইনভার্স x/a, x বলতে x + 1/4 আর a বলতে √7/4 প্লাস c। আমাদের একটা সূত্র আছে যে ইন্টিগ্রাল সাইন 1/x² + a² dx থাকলে 1/a tan ইনভার্স x/a লিখতে হয়। দেখো তো ওই সূত্রের মতো লিখে দিচ্ছি, বুঝলা কিনা লাইনটা? ওই সূত্র মনে রাখতে হবে। হ্যাঁ ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি। এবার এখানে ভগ্নাংশ উল্টায় গেলে কি হবে, 4টা যাবে উপরে, √7 নিচে, এখানেও সেম, 4 যাবে উপরে, √7 নিচে। এরপর দেখো নেক্সটে পরবর্তী লাইনটা যে হাফ লিখলাম, 4 উপরে নিচে √7 tan ইনভার্স। এই জায়গার মধ্যে দেখো 4 যদি উপরে চলে যায় তাহলে 4 এর সাথে গুণ হবে x × 1/4, এটা আমি গুণ না করে ব্র্যাকেটে বাইরে রাখবো, আর নিচে √7 হবে। এই জিনিসটা দেখো, আমি একটু জুমটা ঠিক করি, এই দেখো এই যে 1/2 উপরে 4 চলে গেল, নিচে 7 √7 tan ইনভার্স, 4 দিয়ে উপরে গুণ x + 1/4 নিচে √7 প্লাস c, আবার নিচে 2 উপরে 4 কাটাকাটি, তাহলে উপরে 2 আসবে, তো 2/√7 tan ইনভার্স 4 × x + 1/4 √7 প্লাস c, এটাই আনসার। এইখান থেকে বাকি 2 লাইন ক্লাসের বাকিরা বুঝছো কিনা আমাকে জানাও। সামি, অর্ক, দীপ্তি, ফাইন্যান্স, আরাফাত, সাবিহা, সাদমান, বুঝছো সবাই? জি ভাই, জি। ওকে, তাহলে আমাদের কিন্তু আচ্ছা ভাই, এখন এই মিটিং এর টাইম কতক্ষণ আছে? 3 মিনিট আছে, 3 মিনিট। আচ্ছা ভাই, বেটার হয় আপনি খাবারটা খেয়ে আসেন, 12টা বেজে গেছে তো। আমি খাবারটা খাবার খেয়ে আসেন, পরে যদি কেউ থাকে তাহলে ক্লাস নিন। আচ্ছা, আমি 12টা পরে খাবার খাই, বুঝছো, আমার রাত্রে 12টার পরেই রাত্রে খাবার খাইতে হয়। এটা তোমাদের ক্লাস নিলেও কি আপনি ইউরোপিয়ান স্টাইলে চলাফেরা করতেছেন? না না, আমি বলি আমি আসলে অনলাইনে ক্লাস করাই তো। খাবার শেষ করার কথা তো ভাই। না না, আমার অনলাইনে ক্লাস হয় তো, যখন আমি ক্লাস করাই অনলাইনে তখন আমার 8টায় ক্লাস শুরু হয়, 12টার দিকে ক্লাস শেষ হয়, বা 12:30 দিকে শেষ হয়।
বেশি যখন আমি করাই, কি এরপরে খাবারটা খাই। এখন না তো ভাই, খাবারটা হচ্ছে টাইম মতো খাবেন, আপনার শরীর তো মাশাআল্লাহ এমনি আপনি চাঙ্গু খান। দেখছো, তুমি এর কথা কইতে পারলাম, আমার মনটা কষ্ট লাগলো। চাঙ্গু খান মানে কি কও? ভাই কষ্ট পাইলে কিছু করার নাই, যেটা সত্যটা বলছি। খাবারটা ঠিক মতো খান মিয়া, ক্লাস পরে করেন, খাবার খাইয়ে আসেন ভাই, 12টা বাজে অলরেডি। না না, বলি শোনো, কথা হচ্ছে যে আমি যতটুকু আছে 2টা অঙ্ক আছে আমার, বাকি 2টা অঙ্ক হইলে শেষ। আমরা 2টা অঙ্ক শিখছি না, 2টা অঙ্ক হইলে শেষ। এরপরে খাবার দাবার খাবো, এরপর হচ্ছে বাকিটা করবো, সমস্যা নাই। তোমরা খাবার দাবার খাও, আমার নিয়ে টেনশন নাই। আমি আল্লাহর মধ্যে ঠিক আছি, আল্লাহর মধ্যে আমি শুয়ে আছি, মানে আমার এটা মোটামুটি আমার তেমন সমস্যা হয় না। আমি আল্লাহর মধ্যে পারি মোটামুটি, এটা আমার পক্ষে পসিবল, এটা আল্লাহর রহমত, এটা সিরিয়াসলি বলা। তো আমার সমস্যা নাই, তোমরা খাবার দাবার খাও। আর রেকর্ড ক্লাসটা আমি সেভ করার জন্য ওয়েট করলাম, 10 মিনিট পর আবার দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই অপেক্ষা থাকো। আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই ক্লাসের শেষ অংশে আমরা আলোচনা করব আমাদের স্পেশাল 3টা অঙ্ক, 2 নাম্বার, 8 নাম্বার এবং হচ্ছে 9 নাম্বার। তো আমাদের 2 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে ডিএক্স বাই ইন্টিগ্রাল সাইন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মান নির্ণয় করো। তো সেম টু সেম আমাদের আগের মতোই কাজ হবে, যেই ফাংশনটা দেওয়া আছে বা যেই রাশিটা দেওয়া আছে এটাকে 2টা রাশির বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে হবে। প্রথমত আমরা লিখবো দেওয়া আছে গিভেন, আমাদের হেলিকপ্টার মিলন জয়েন করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ। তো গিভেন ইন্টিগ্রাল সাইন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন আমাদের কাজ কি? আমাদের এখানে কোনো ধরাধরি নাই, এই অঙ্কের মধ্যে কোনো ধরতে হয় না, এই অঙ্কের মধ্যে সিম্পলি ক্যালকুলেশন করতে হয়। তো এখন আমরা যে কাজটা করব, নিচের রাশিটা যেটা আছে সেটাকে আমরা ভাঙবো, সিম্পলিফাই করব, দেন আমরা আমাদের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী কাজ করে দিব। প্রথমে লিখব হেয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন একটা বিষয় খেয়াল করো, এই অঙ্কের মধ্যে এক্স স্কোয়ারের সহগটা কি 1 আছে নাকি অন্য কোনো সংখ্যা আছে? এখানে এখানে দেখো তো, খুবই সুন্দর করে দেখা যাচ্ছে 1 আছে, ভেরি গুড। যখনই এক্স স্কোয়ারের সহগটা 1 থাকবে তখন আমার কোনো ভাগ টাগ করতে হবে না, কোনো ঝামেলা করতে হবে না, ডাইরেক্ট সূত্র ইউজ করে ফেলি। তাহলে এ স্কোয়ারের নিচেরটাকে এ ধরবা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তো এই জিনিসটাকে আমি আর তেমন আর বকবক করতেছি না, আশা করি এটা বুঝতে পারবা ইজিলি, জাস্ট একটু মনোযোগ দাও। এ হবে এক্স, এ স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ, তো এক্স ইন্টু বি কত হবে? দেখো এখানে কিন্তু এক্স ছিল, আমরা যদি 1/2কে বি ধরি তাহলে এই নিচের 2 উপরের 2 কাটাকাটি আর শুধু এক্স থেকে যাবে, তাহলে আমাদের মিলছে। 1/2কে বি ধরলে এই 2 কাটাকাটি হয়ে এক্সের মতো এক্সই থাকে, তার মানে 1/2 হচ্ছে বি। সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও তো। 1/2 হচ্ছে বি। আচ্ছা, তাহলে 1/2 যদি বি হয় তাহলে প্লাস বি স্কোয়ার 1/2 হোল স্কোয়ার, কিন্তু 1/2 হোল স্কোয়ার তো উপরে ছিল না, লগে লগে মাইনাস করে দাও 1/2 হোল স্কোয়ার, শেষ। বাকি আছে 1, শুধু এই 1টা লিখে দাও। এই হচ্ছে আমার এই লাইন থেকে এই লাইন করার নিয়ম। তো আশা করি এটাও বুঝতে পারছো, ক্লিয়ার। যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাও, সমস্যা নেই। এখন সূত্র কতটুকু হইল? এক্স স্কোয়ার প্লাস 2x 1/2 প্লাস 1/2 হোল স্কোয়ার, এটা সূত্র হইল a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর এটা হবে 1/4 প্লাস 1। সেম টু সেম আগের মতোই আমরা লিখে দিই, আমরা এখানের মধ্যে জাস্ট লিখে দিব এই ক্যালকুলেশনটা, যে এই লাইনটা হবে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস 1/4 প্লাস 1। আবার আগের মতোই কি করব, 1টাকে সামনে লিখো, মাইনাস 1/4কে পরে লিখো, অর্থাৎ প্রথমে 1 লিখব, প্লাসটা লিখবো আগে, পরে হচ্ছে 1/4 পরে মাইনাসেরটা। এখানে বামে যা ছিল তাই। এবার নিচে লসাগু করি আমরা, লসাগু করলে 4 আসবে, 4 হলে 4 মাইনাস 1 বা 3/4 হবে। দেখো তাহলে 3/4কে আমরা কি করতে পারি, স্কোয়ার ফর্মে যদি ভাঙতে চাই, বাম পাশে কিন্তু কোনো চেঞ্জ নাই, তো বাম পাশটা যা আছে তাই লিখবো, প্লাস 3/4, তো তাহলে 3কে লেখা যায় √3, 4কে লেখা যায় 2 হোল স্কোয়ার। তাহলে এটা যদি ভাঙবো তাহলে আসবে 3/4। এইভাবে আমরা কি করলাম, 2 নাম্বার যে রাশিটা আছে সেইটাকে স্কোয়ার ফর্মে ভাঙলাম, √3/2 হোল স্কোয়ার। সবাই কি যে এই লাইন থেকে যে এই লাইনটা করছি বুঝতে পারছো? একটু রেসপন্স করো, বুঝতে পেরেছো কি? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা গেল। এবার কি করবেন আপনারা, আবার অঙ্কটা তুলবেন,
প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে এটা তুলে ফেলেন। ইন্টিগ্রাল সাইন 1/x² + x + 1 dx। এখন এই যে নিচের রাশিটার পরিবর্তে কি লিখবেন আপনারা? এইটা লিখে দিবেন x + 1/2 হোল স্কয়ার প্লাস √3/2 হোল স্কয়ার, জাস্ট এটার পরিবর্তে লিখে দিবেন। তো চলেন লিখে দিই আমরা। এই দেখেন আমরা জাস্ট লিখে দিলাম ইন্টিগ্রাল সাইন 1/x + 1/2 হোল স্কয়ার প্লাস √3/2 হোল স্কয়ার। এখন x হচ্ছে এই ভেতরেরটা, x + 1/2 কে x ধরবা, √3/2 কে a ধরবা, তাহলে 1/x² + a² হইলে dx থাকলে সূত্র কি 1/a tan ইনভার্স x/a লিখে দাও। এই যে সেই সূত্র 1/a, a বলতে হচ্ছে √3/2, tan ইনভার্স x/a, x হচ্ছে কি x + 1/2 আর a হচ্ছে √3/2 প্লাস c। সূত্রের ফর্মটা যে ভাঙছি বুঝতে পারছো? থ্যাংক ইউ। এবার এই নিচেরটা উপরে যাবে 2/√3 tan ইনভার্স 2 দিয়ে x + 1/2 গুণ হয়ে √3 যাবে নিচে। লাস্ট অফ অল অ্যান্সার হচ্ছে এটা 2/√3 tan ইনভার্স 2 × x + 1/2/√3 প্লাস c, এটাই অ্যান্সার। তো এই কথাগুলো তো মোটামুটি আশা করি বুঝছো। যেমন রেসপন্সটা পাইছি কম, আদনান, সামি, দীপ্তি, হেলিকপ্টার মিলন, সাবিহা, সাদমান, আমাকে জানাও বাকিরা বুঝছো কিনা যাদের নামগুলো বললাম। ওকে, তাহলে 2 নম্বরটা শেষ আমার। এবার 3 বলে 8 এবং 9 হলেই এই 12B কমপ্লিট। হ্যাঁ 8 আর 9 আমরা যাচ্ছি। হ্যাঁ ওকে, এটা তাহলে আমরা মুছে দিলাম বা এটা ক্লোজ করলাম। তাহলে চলো আবার 8 নম্বরটা যাই। 8 নম্বরটাও আমাদের খুবই স্পেশাল একটা অঙ্ক, জাস্ট মনোযোগ দিতে হবে। হ্যাঁ, দীপ্তির রেসপন্সটা আমি পাই নাই, যদি দীপ্তি চ্যাট বক্সে বলো সমস্যা নেই, বলো তুমি বুঝছো কীরকম। দীপ্তি বুঝছো? আমি তোমার ইয়েটা দেখি নাই, চ্যাট বক্সও দেখি নাই, ভয়েসও তুমি শুনি নাই, জানাও আমাকে। আচ্ছা এটা গেল। হ্যাঁ ওকে, এইবার দেখো 8 নম্বর এক্সাম্পল যেটা ইন্টিগ্রাল সাইন dx/√2। হ্যাঁ কিছু বলতেছো? ভাই এই চ্যাপ্টারে কি 3 নম্বর অঙ্কটাও দিছে? না 3 নম্বর দেয়নি তো, 8 নম্বর 1 2 8 9। ওকে আচ্ছা, তাহলে এ হচ্ছে বিষয় ইন্টিগ্রাল সাইন dx/√2ax - x² এর মান নির্ণয় কর। এই অঙ্কটা একটু হ্যাঁ আরাফাত বলো, আমরা বলো। এই চারটার উপর থেকে কি এক্সেট প্রশ্ন হবে? হ্যাঁ আশা করা যায় 4টা থেকে এক্সেট প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ম্যাম যেহেতু বলছে আমাদের এগুলো ভালো করে প্র্যাকটিস করতে। তারপরও এগুলোকে ভালো করে শিখো। যদি একটা কথা মনে রাখবা, পিডিএফ এর মধ্যে কিছু বোর্ড আছে বুঝছো, বোর্ড সে লেখা থাকবে এত বোর্ড, মানে বোর্ড পরীক্ষা আসে এগুলো, তো সেগুলো একটু দেখো পিডিএফ এর মধ্যে। এগুলো তো প্রথমে ভালো করে শিখবা, দেন বোর্ড থাকবে কিছু, সেগুলো দেখে যাও। কারণ যদি ম্যাম এক্সট্রা দিয়ে দেয় কোনো অঙ্ক, সেক্ষেত্রে তো আমাদের প্র্যাকটিস করতে হবে। এই জন্য মূলত এগুলো ভালো করে শিখতে হবে আমাদের, কারণ এগুলো আমাদের বারবার করাইছে বা প্র্যাকটিস করতে বলছে বেশি। আর ম্যাম এগুলো থেকে দেয়। আমাদের মিড টার্ম এক্সাম যে নিল না, ম্যাম যেগুলোই বলছে সেগুলো থেকেই আসে, এর বাইরে আসে নাই। আমি একটা বিষয় খেয়াল করছি, যখন ম্যাম ক্লাসে ম্যাথ করা যখন বাড়ি কাজ আমাদের দেয় 3 4টা 5টা বা 10টা 12টা, সেখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন দেয়। ম্যাম যেগুলো করায় প্লাস আমাদের যা করতে দেয় SW, এগুলো হচ্ছে সাজেশন। আমি খেয়াল করছি বুঝছো, ম্যামের ক্লাসের পর এটা আমি মোটামুটি আমার চিন্তাধারা বা গবেষণা এটা আমি যতটুকু বুঝতে পারছি। মিড টার্ম এক্সাম বলো বা সেমিস্টার এক্সাম যে হবে বা সিটি এক্সাম বলো, প্রতিটা এক্সামে ম্যাম যেগুলো ক্লাসে করাইছে এবং যেগুলো আমাদের করতে বলছে SW, এখান থেকেই আসে। একটা অঙ্ক বাইরে থেকে ম্যাম দেয় নাই। এই জন্যই আমার কাছে ম্যাথমেটিক্সের যে পরীক্ষা সেগুলো অনেকটা ভালো লাগে, কারণ যেগুলো আমাদের পড়াইছে, যেগুলো আমাদের পড়তে বলছে, এখান থেকে আসে, বাইরে আসে নাই। তো এই জন্য জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। তো আশা করা যায় ম্যাম যেগুলো দাগা দিয়েছে আমাদের SWর মতো বা যেগুলো করতে বলছে, প্র্যাকটিস করছে ক্লাসে, সেগুলোই বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় দেওয়ার মতো আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। ইন্টিগ্রাল সাইন দেওয়া আছে যেটা লিখলাম। এবার আমরা এই যে বর্গমূল সাইন আছে না, বর্গমূল সাইনের ভেতরটাকে বাইরে নিয়ে আসবো, এটাকে অপারেশন করব। লিখবো হেয়ার 2ax - x²। এই জিনিসটা একটু বুঝো, এটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়। এখানে স্কোয়ার আছে কার নিচে বলো তো? x² এর নিচে স্কোয়ার আছে। এখন স্কোয়ার যার নিচে আছে সেটার চিহ্নটা কিন্তু মাইনাস, কথাটা একটু বুঝো। হ্যাঁ,
আমাদের তো আসলে সূত্র বানাতে হয়, হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এখন যার উপরে স্কোয়ার আছে তার চিহ্নটা রাখতে হবে প্লাস, কিন্তু এখানে চিহ্নটা আছে মাইনাস। দেখো এক্স স্কোয়ারের সহগটা কিন্তু 1 আছে, ঠিক আছে 1, কিন্তু এখানে তো মাইনাস, এই মাইনাসটারে প্লাস বানাইতে হইব। সবাইকে আমার এই কথাটা বুঝছো? মাইনাসকে প্লাস বানাইতে হইব। কথাটা কি ক্লিয়ার? মাইনাসকে প্লাস বানাতে হবে, কথাটা কি বুঝতেছেন? এটা আমাকে জানাবেন দ্রুত, ভয়েসে বললে ভালো হয়। আচ্ছা, মাইনাসকে প্লাস বানানোর নিয়ম কি? -1 কমন নাও। -1 যদি তুমি কমন নাও, এক্স স্কোয়ারটা প্লাস হয়ে যাবে আর 2ax-টা মাইনাস হয়ে যাবে। এইবার দেখো এক্স স্কোয়ারটা প্লাস হয়ে আছে, 2ax-টা মাইনাস, এই মাইনাসটা সামনে থাকবে। এইবার আমাদের আসল খেলা। আসল খেলা কি? এক্স স্কোয়ার মাইনাস 2ax-টাকে সূত্র বানাবো, চলো বানাই। এক্স স্কোয়ারের নিচে এক্সটা হবে এ, তাহলে এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছি এ স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস, এই জন্য লিখবা -2a, এ বলতে এক্স, ইন্টু বি, বি বলতে কি হবে? এখানে তো শুধু এ ছিল বাকি, তাহলে এখানে এ লিখে দাও, এ হচ্ছে বি, প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার, আর এ স্কোয়ার তো ছিল না, মাইনাস এ স্কোয়ার। শেষ। সবাই দেখো তো এই যে ভাঙলাম, এই লাইনটা বুঝছো কিনা? বুঝতে পারছো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা বের করে দিলাম। এইবার এই জায়গা থেকে শুরু করে এই এক্স স্কোয়ার থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা কিন্তু মাইনাসের সূত্র হবে, প্লাসের না। আর মাইনাস এ স্কোয়ার তো রয়ে যাবে, সামনের মাইনাস তো রয়ে যাবে, সবই সেম থাকবে। দেখো সামনের মাইনাস ঠিক থাকবে, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়ে যাবে। এখন কি করবা? এখন কিন্তু আমাদের বর্গ আছে, কিন্তু আবার মাইনাস থাকলে তো হবে না, প্লাস থাকতে হবে। কি করতে হবে? প্লাস রাখতে হবে। এখন জিজ্ঞেসটা আমরা করব সেটা হচ্ছে গিয়া এই জায়গার মধ্যে আমরা এই মাইনাস দিয়ে ভেতরে গুণ করে দিই, মাইনাস দিয়ে গুণ করলে এই স্কোয়ারটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তো আমি লিখে দিই এরকমভাবে যে এ স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করি, এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা? এই লাইনটাকে বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এখন তো মাঝখানে আমার মাইনাস, প্লাস তো হইল না। এখন মনে রাখবা মাঝখানে যেহেতু মাইনাস প্লাস হয় নাই, তার মানে এখানে একটা বর্গমূল সাইন ছিল। আমাদের অঙ্কের মধ্যে কিন্তু একটা বর্গমূল সাইন ছিল, মনে রাখবা। বর্গমূল সাইন থাকলে টেন ইনভার্সের সূত্র হয় না, হয় সাইন ইনভার্সের সূত্র। আর সাইন ইনভার্সের সূত্র হইলে মাঝখানে মাইনাস থাকে, প্লাস থাকে না। কথা কি বুঝতে পারছো? আগের ম্যাথগুলোতে কিন্তু মাঝখানে কি ছিল? প্লাস ছিল। আমরা যখন 1 আর 2 সলভ করেছিলাম, দেখো আমরা যখন 1 আর 2 সলভ করেছিলাম মাঝখানে প্লাস ছিল, সেক্ষেত্রে টেন ইনভার্সের অঙ্ক হয়েছে, টেন ইনভার্স আসছিল। দেখো আমাদের কিন্তু মাঝখানে প্লাস ছিল, টেন ইনভার্স আসছিল, কিন্তু আমাদের এখানে কোনো বর্গমূল সাইন ছিল না। মানে বর্গমূল না থাকলে টেন ইনভার্সের সূত্র হবে, মাঝখানে প্লাস হবে। বর্গমূল না থাকলে জাস্ট খেয়াল রাখবা, বর্গমূল না থাকলে টেন ইনভার্সের সূত্র হবে, মাইনাসে মাঝখানে প্লাস হবে। কিন্তু যদি বর্গমূল থাকে তাহলে মাঝখানটা কি হবে? মাইনাস হবে। জাস্ট খেয়াল রাখবা, বর্গমূল থাকলে কি হবে? আমাদের মাইনাস হবে, আর এখানে সাইন ইনভার্সের সূত্র হবে। কথা ক্লিয়ার? এতটুকু বুঝছো? মূল পার্থক্য খেয়াল রাখবা, বর্গমূল থাকা মানে সাইন ইনভার্স, এখানে টেন ইনভার্স আসবে না, আর মাইনাস হবে মাঝখানে। এই যে মাইনাস, প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার। সবাই কি ব্যাখ্যাগুলো বুঝছো? এটা আমাকে জানাও, দ্রুত বলো। ব্যাখ্যা ক্লিয়ার? এবার অঙ্ক তুলি। হ্যাঁ, এবার অঙ্কটা তুলি। ইন্টিগ্রাল সাইন 1/√, যাচ্ছে তাই। এইবার বর্গমূল সাইনটা তো তুমি দিবা, বর্গমূল সাইন দেওয়ার পরে 2ax মাইনাস এক্স স্কোয়ার পরিবর্তে কি লিখবা? এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার লিখে দাও। এই যে জাস্ট তুমি রিপ্লেস করে দাও। ইন্টিগ্রাল সাইন 1 বর্গমূল দিবা এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিএক্স। প্রথমে ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার, চলকটা হচ্ছে কি এক্স মাইনাস এ। তো ওই যে ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার থাকলে, বর্গমূল থাকলে সাইন ইনভার্স এক্স বাই এ হয়। কি হয়? সাইন ইনভার্স এক্স বাই এ। এই হচ্ছে দেখো ব্যাপারটা। 1/√, ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার ডিএক্স থাকলে সাইন ইনভার্স এক্স বাই এ। সাইন ইনভার্স এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে এক্স মাইনাস এ,
এ হচ্ছে কি, এ হচ্ছে শুধু এ প্লাস সি অ্যান্সার। এখানে আমরা কিছু ধরি নাই, যেহেতু আমরা কিছু ধরি নাই তো এখানে কোনো মান টান রিপ্লেস করতে হবে না, এটাই রেজাল্ট। সবাই একটু রেসপন্স করো। সামি, দীপ্তি, স্নেহা, হেলিকপ্টার, মিলন, আরাফাত, সাবিহা, সাদমান, বুঝছো? কমপ্লিট? এবার বুঝতে পারছি। ওকে, মানে অতএবের পরে যে দ্বিতীয় লাইন, এখানে তো হচ্ছে ডিএক্স এর জায়গায় ডি এ হবে নাকি ডিএক্স হবে? আচ্ছা আরাফাত একটু জোরে বলো, আমি কথা বুঝি নাই। মানে এখানে কি ডিএক্স হবে নাকি ডি এ হবে ধ্রুবকটা? ধ্রুবকটা এ হবে, ধ্রুবকটা এ, ডিএক্স হবে না। ডিএক্স তো হচ্ছে আমাদের ইন্টিগ্রাল সাইনের চিহ্ন। ইন্টিগ্রাল সাইন থাকলে ডিএক্স থাকে, আর ইন্টিগ্রাল সাইন না থাকলে ডিএক্স থাকে না, তখন সি হয়ে যায়। বুঝতে পারছো? এবার ঠিক আছে। ওকে, লাস্ট অফ অল আমাদের যে ম্যাথটা বাকি 9। চলো আমরা শুরু করি। 9 নাম্বার অঙ্কটা 8 নাম্বারের মতোই সেম টু সেম। এখানে আমাদের জাস্ট একটু বিশদভাবে এটাকে ভাঙতে হবে। এক্সাম্পল 9-এ আমাদের সর্বশেষ অঙ্ক 12b এর ইন্টিগ্রাল সাইন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা আগের মতো লিখবো যা দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে, অর্থাৎ ইন্টিগ্রাল সাইন ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা ভেতরটাকে নিয়ে আসি, ভেতরটাকে নিয়ে এসে লিখবো হেয়ার 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। এখন তোমাদের প্রথম প্রশ্ন আমি বলি, এক্স স্কোয়ারের সহগটা এখানে কত বলো তো? -1। হ্যাঁ, ভেরি গুড, -1। বানাইতে হবে কি? +1। এখন আমরা কি করব? -1 কমন নিই, মাইনাসটাকে সামনে নিয়ে আসি। এখন মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা কি লিখব? এক্স স্কোয়ার প্লাস হবে, এক্সটাও প্লাস হবে, জাস্ট 1টা মাইনাস হয়ে যাবে। এইবার আমরা এক্স স্কোয়ার সহগটা প্লাস পাইছি এবং 1 পাইছি। এবার আমরা সূত্র মিলানোর জন্য চেষ্টা করি। তো এইবার পরবর্তীতে যা লিখবো এগুলো সবই তোমরা জানবা বা পারবা আশা করি, তেমন কোনো প্যারা নাই। জাস্ট দেখো, এ হবে এক্স, এক্স স্কোয়ার প্লাস, এটা প্লাস ছিল দেখা, প্লাস 2a, এ বলতে এক্স, বি হবে 1/2 প্লাস বি স্কোয়ার, এটা ছিল বেশি, উপরে ছিল না দেখা, -1/2 স্কোয়ার, আর -1 ছিল দেখা -1। এই লাইনটা দেখো, বুঝতে পারছো কিনা? এই লাইনটা মেইন, এই লাইনটা বুঝতে পারলেই ম্যাথগুলো ইজি হয়ে যাবে। সবাই বুঝছো? ওকে, এবার আমরা এতটুকু অংশ করব a প্লাস বি হোল স্কয়ার সূত্র, এটা হবে 1/4 -1। ওকে, দেখুন তার আসবে কি, মাইনাস থাকবে এক্স প্লাস 1/2 হোল স্কয়ার মাইনাস 1/4 -1। এবার এটাকে আমি প্লাস দিয়ে লিখতে পারি, এটা যে ক্যালকুলেশন আমি করাই, আসলে এটা বুঝবা। মাইনাস যাচ্ছে তাই এক্স প্লাস 1/2 হোল স্কয়ার, আমি এখানে প্লাস দিছি আর কি, দেখো মাইনাস ছিল প্লাস দিছি, তবে এখানে এই যে মাইনাসটা উপরে 1-এর সাথে কি আছে, হিসাব করা আছে। এটা বিষয় খেয়াল করো, এখানে যদি ভগ্নাংশ লসাগু করে দিলে 4 আসবে, -1 হবে, যে -1 লিখলাম, আর -4 হবে। এখানে প্লাস দিলে কি হবে জানো, এই মাইনাসগুলো প্লাসের সাথে বিয়োগ গুণ করে মাইনাসে হয়ে যাবে। আমি একটু পর দেখো, এখানে -5 হবে, -5 দেখো আমি যদি লিখি এক্স প্লাস 1/2 হোল স্কয়ার প্লাস -5/4, এখন মাইনাসে প্লাসে মাইনাসে হয়ে যাবে। তাই আমাদের লাস্টে হবে কি জানো, লাস্ট হবে ঠিক এইরকম, দেখা জিনিসটা কি বুঝবা, -x প্লাস 1/2 হোল স্কয়ার প্লাসে মাইনাসে -5/4। এই জিনিসটা আমি আর কি প্লাস দিয়ে বুঝাইছি, কারণ কি প্লাস দিয়ে আলাদা করছি লসাগুটা সুন্দর করার জন্য, আর বাকি কোনো চেঞ্জ নাই, জাস্ট মাইনাসটাকে প্লাস লেখা যায়, তবে মাইনাস দিয়ে গুণ হয়ে মাইনাসই হয়ে যায়। এই যে প্লাস যে লিখছি, এটা কি কোনো কনফিউজ আছে তোমাদের নাকি বুঝছো বলো তো? বাকিরা একটু বলো তো, বাকিরা যারা আছো এখানে কোনো কনফিউজ আছে? মাইনাস ছিল প্লাস দিয়ে লিখছি যাতে মাইনাসে প্লাসে মাইনাসই থাকে। ওকে, তাইলে আর কোনো সমস্যা নাই, তো এখানে বাকি সবই ঠিক থাকবে। এখন তোমাদের কাছে আমার লাস্ট প্রশ্ন, 5/4-কে স্কোয়ার বানাবা, কেমনে বানাবা বলো তো? কারণ স্কোয়ার বানাতে হবে তো, 2 স্কোয়ার, √5/2, ভেরি গুড, √5/2 হোল স্কোয়ার। চলো √5/2 হোল স্কোয়ার বানাই আমরা।
মাইনাস তো আগের মতো থাকবে। আচ্ছা মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি ভালো কথা, মাইনাস যদি গুণ করি আমি, মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে √5/2 হোল স্কোয়ার হবে, আর এটা মাইনাস হয়ে যাবে। ফাইনালি আমাদের রেজাল্ট আসবে এরকম, √5/2 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 1/2 হোল স্কোয়ার। এতটুকু লেখার পরে আমরা কি করব, আশা করি এটা বুঝছো, আমরা এই অঙ্কটা আবার তুলে দিব। সুতরাং ইন্টিগ্রাল সাইন 1/√of হাবিজাবি যা আছে তাই। এইবার রুট থাকবে, এই মানটার পরিবর্তে 1 - x - x এর পরিবর্তে কি লিখবা, এই লাইন লিখে দেবা, এই লাইনটা। আশা করি এটা বুঝবা, আমি নিচে লেখাচ্ছি, এই যে ইন্টিগ্রাল সাইন 1/√5/2 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 1/2 হোল স্কোয়ার dx তো থাকবে। এই জাস্ট এই লাইনটা লিখছি এটার পরিবর্তে। দেখো তো বুঝতে পারলা কিনা সবাই এতটুকু? জাস্ট রিপ্লেস করছি। আচ্ছা এখন আমরা কি করব, হ্যাঁ এখন আমরা ওই যে ইন্টিগ্রাল সাইন 1 এটা হচ্ছে ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার dx সাইন ইনভার্স x/a, দেখো সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x বলতে কি, x বলতে x প্লাস 1/2, a বলতে কি, a বলতে √5/2 শেষ প্লাস c। আর এখন এই 2 যদি উল্টা দাও, 2 এর সাথে x প্লাস 1/2 গুণ হয়ে যাবে। ফাইনালি রেজাল্ট আসবে কি আমাদের, সাইন ইনভার্স 2 × x প্লাস 1/2/√5 প্লাস c। দিস ইজ অ্যান্সার। এখন আমাকে বলেন সবাই পুরো অঙ্কটা ভালো করে বুঝছেন কিনা। আচ্ছা অর্ক তো একটু দেরি জয়েন করছে, সমস্যা নাই, ক্লাস রেকর্ড আছে দেখে নিবা। আদনান, সামি, দীপ্তি, স্নেহা, হেলিকপ্টার, মিলন, আরাফাত, সাবিহা, সাদমান, ক্লিয়ার? অঙ্ক বুঝতে পারছো সম্পূর্ণটা ভালো করে? বুঝতে পারছি সম্পূর্ণটা ভালোভাবে। আচ্ছা তো খুশি হলাম বুঝতে পারছেন। আমাদের 12টা 15 বাজে, আমি খাওয়া দাওয়া করি, আমার যেই অঙ্কটা বাকি আছে এল হসপিটালের সে অঙ্কটা নোট করি, তোমরাও পড়তে থাকো। তো দেখি কখন নোটটা শেষ করতে পারি। যদি কেউ জেগে থাকো আমি লিঙ্ক দিব, আইসো, সমস্যা নেই। কারণ কি এই ক্লাসটা আমি আসলে চাই কি জানো, এই যেটা নোট করবো না, এটা একটু ক্লাসের মাধ্যমে নিয়ে দিই। ইউটিউবে তো এই ক্লাসটা আপলোড হবে, কিন্তু ওই যে এখন খাওয়া দাওয়া করে বাকি অংশটা যে নোট করবো, এল হসপিটালে যে 18 নম্বর অঙ্ক বাকি আছে, আরেকটা অঙ্ক বাকি আছে 19 নম্বর, 2টা অঙ্ক, এই 2টা অঙ্ক করলেই মোটামুটি শেষ এল হসপিটালে, আর তেমন নাই। তো মোটামুটি আমরা যদি এই 4টা টাইপ করি, এই যে মেথড অফ সাবস্টিটিউশন করলে 1 সেট কমন, এল হসপিটাল করলে 2 সেট কমন, আর আমাদের এইখানে 2টা আছে, একটা 12.a 12.b, এই 2টা করলে 2টা কমন, মোটামুটি 4টা সেট কমন। আমাদের যে গামা বিটা, হ্যাঁ গামা বিটা ধরতে হবে না, গামা বিটা কিন্তু একটু ঝামেলার অঙ্ক। গামা বিটা না ধরে আমরা এই 4টা টাইপ ধরলেই পরীক্ষা 4টা সিকিউ কমন ইনশাল্লাহ, বা 4টা প্রশ্ন কমন, 5টাতে আসবে তো 4টা দিতে পারবো ইনশাল্লাহ। আর যেটা কথাটা বলি, কথা হচ্ছে তোমরা এই ম্যাথগুলো করার পরে বেশি বেশি ইয়াগুলো করলো, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষা বেশি আসে PDF, সেগুলো দেখে যাও, তেলেই হবে। তো এই বলে আমি এখানে ক্লাসে রেকর্ড সেভ করতেছি, আমি খাওয়া দাওয়া করি, নোট করি, এবং এই নোটগুলো সব দিয়ে দিব আমি যখন ফ্রি হব রাত্রির দিকে ইনশাল্লাহ, ঠিক আছে? আর যদি কেউ জেগে থাকো, রাত 1টাও হইতে পারে বা 1টার কাছাকাছি সময় হইতে পারে, যদি কেউ জেগে থাকো আমি লিঙ্ক দিব, জয়েন করো। ওকে, তো এই পর্যন্তই ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।